আজ সমগ্র বিশ্ব জুড়ে যখন গ্লোবালাইজেশনে বাতাস বইছে, তখন সেই বাতাসে গা ভাসাচ্ছি আমরাও। এই গ্লোবালাইজেশনের ফলে ক্রমশ পরিবর্তন ঘটছে মানুষের, সমাজের, রাষ্ট্রের, গোটা বিশ্বের। ক্রমশ উন্নতির পথে হেঁটে চলেছে এই আধুনিক সমাজ। নিজেদের আরো অনেক বেশি সভ্য করে তোলার চেষ্টায় ব্রত হয়েছি আমরা। কিন্তু প্রাচীনকাল থেকে শুরু করে আজ বর্তমান আধুনিক সময় পর্যন্ত একটি জিনিসে কোনো পরিবর্তন ঘটেনি গোটা বিশ্বে। পরিবর্তনের নামে শুধু আকারে বেড়ে চলেছে যে জিনিসটি, সেটি হলো বেশ্যাবৃত্তি, কিংবা আধুনিক ভদ্র সমাজে যাকে বলা হয় প্রস্টিটিউশন। ঠিক কোন কোন কারণগুলো কাজ করছে বিশ্বের এই প্রাচীনতম ব্যবসা দিন দিন বেড়ে ওঠার পেছনে? এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে এই যে ক্রস ইন্ডাস্ট্রির যে এক্সপ্যানশনটা বাড়ছে, দিনের পর দিন এই যে গ্রোথটা মানে আনন্যাচারাল, একদম ভীষণ হারে বেড়ে চলেছে, এর পেছনে মেন রিজন হিসেবে আপনি কি মনে করছেন? জানি না, তোমার প্রশ্নের মধ্যে ইন্ডাস্ট্রি শব্দটা আমি জানি না সেটা যথার্থভাবে বসানো যায় কি যায় না, মনে তো হয় না প্রয়োগ করা যায় ইন্ডাস্ট্রি শব্দটা। যেটা সমস্যা আমার মনে হয় এটা তো অনেক দিনেরই সমস্যা এবং এটা খুববার অ্যাড্রেস করার চেষ্টাও করা হয়েছে। এক নম্বর হচ্ছে যে আমরা সকলেই জানি যে আমাদের সমাজে যে ধরনের অর্থনৈতিক অবস্থা এবং ক্রমশ পিছিয়ে পড়া মানুষের সংখ্যা এত বেশি বেড়ে যাচ্ছে। পিছিয়ে পড়া বলতে কোন মার্জিন? অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া, এবং সেইখানে সমাজও অদ্ভুতভাবে পিছিয়ে আছে তার মূল্যবোধ যদি তুমি দেখো। তো আমার মনে হয় সেটা হচ্ছে প্রথম এবং বেসিক কারণ, যেটা বহুদিন থেকে চিহ্নিত করা হয়েছে, যে মানুষ কখন এই ধরনের যে তারা যে শিকার হয় এই ধরনের অত্যাচারের, তার একটা কারণ হচ্ছে তারা, তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পিছিয়ে থাকার একটা সুযোগ অন্য মানুষরা নেয়। তো সুতরাং আমার মনে হয় যেখানে যে সমাজে দেখবে অর্থনৈতিক বিকাশটা আছে, উন্নয়ন আছে, সেইখানে তুমি এই ধরনের এই সমস্যাগুলো ওভারকাম করা যায়। তো এইটা নিয়ে তো অসংখ্য আলোচনা হয়েছে, কিন্তু কাজের কাজ যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এক নম্বর। দু নম্বর, শিক্ষাটা খুব জরুরি, শিক্ষার বিকাশটা। কারণ শিক্ষা আমার মনে হয় তো আমাদের বেসিক রাইটস এর মধ্যে পড়ে, এবং শিক্ষিত হলেই একটা কি হয়, তুমি একটা জীবিকা, তোমার সামনে একটা সুযোগ আসে, এবং সেই শিক্ষার প্রসারের কোথাও নিশ্চয়ই আমরা পিছিয়ে আছি, যে এই সমস্যাটা আমরা এখন ওভারকাম করতে পারছি না। আর তিন হচ্ছে একটা সামাজিক দিক থেকেও আমাদের এত ধরনের অপারেশন, মেয়েরা এখনো সামাজিকভাবে এত অত্যাচারের মুখোমুখি হচ্ছে, সেটা ভাবা যায় না। সেখানে কোথাও আমাদের সমাজের ক্ষেত্রেও সেই সমাজে সেই বিকাশটা হয়নি। তো আমার এগুলো মূল কারণ। অবশ্যই গ্লোবালাইজেশন বেসিক্যালি একটা অর্থনৈতিক ধারণা, কিন্তু অর্থনৈতিক ধারণা সে একলা পথ চলে না, তার সাথে সাথে কতগুলো সংস্কৃতি, কতগুলো তার আইডিওলজিক্যাল অ্যাসপেক্ট রয়েছে, তার অন্য দিকগুলো রয়েছে। সেই দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের জীবন বিরোধী সংস্কৃতির প্রসার এবং প্রচার। মানুষের বিচ্ছিন্নতা মানে কিসের থেকে বিচ্ছিন্নতা গোটা জীবন থেকে, জীবনের লক্ষ্য থেকে, তার থেকে মানুষকে বের করে নিয়ে আসার বিপরীত যে ক্রিয়া গ্লোবালাইজেশন, সে কাজটা করে থাকে। মানে জীবনের সাথে অ্যাটাচমেন্টটাকে ভাঙে, এটা এক নম্বর। তার মানে কি? তার মানে হলো এটাই যে এই সারা পৃথিবীব্যাপী যে প্রতিটা বৃত্তি একটা ইন্ডাস্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আজকে। রাষ্ট্রগুলো যদিও এটাকে সেরকম লিগালাইজ করেনি, কিন্তু এটা অলিখিতভাবে আসলে লিগালাইজড প্রাচীনকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত। প্রাচীনকাল থেকে মানে আমি কিন্তু আদিম সাম্যবাদী সমাজের কথা বলছি না। আদিম সাম্যবাদী সমাজে প্রস্টিটিউশন ছিল না, ম্যাট্রিয়ার্কাল সোসাইটি ছিল, মাতৃতান্ত্রিক সমাজে প্রস্টিটিউশন ছিল না। যখন এবং যেখানে ব্যক্তিগত সম্পত্তি আবির্ভাব ঘটেছে, সমাজ শ্রেণীবিভক্ত হয়েছে এবং নারীর ঐতিহাসিক পরাজয় ঘটেছে, তখন এবং সেখানে থেকে পতিতা বৃত্তি আবির্ভাব ঘটেছে। জনপদ কল্যাণী প্রাচীন ভারতে,
দেবদাসী। মানে আমি কেন এই কথাগুলো বলছি, রাষ্ট্র বড় বড় এটাকে তোমার ইন্টেলিজেন্স দিয়ে গেছে। আজকে কেন ইন্টেলিজেন্স দিয়ে গেছে? কারণ ব্যবস্থাটা একটা বিকৃত, অস্বাভাবিক, রাষ্ট্র নিজেই একটা অস্বাভাবিক। ডিমান্ড থাকলে কেন সাপ্লাই বাড়বে না? খুব সহজ যুক্তি। নিশ্চয়ই সেই সংখ্যায় কাস্টমার রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, যে কারণে এই ট্রেডটা, এই ইন্ডাস্ট্রিটা ক্রমশ বেড়ে যাচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বহু মালকিন আছে বা বহু মানুষ আছে যারা এটার পেছনে পয়সা খাটাচ্ছে। একটি মেয়েকে যদি আমি কয়েক হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারি, আমি তার দ্বারা বেশ কয়েক ডবল ইনকাম আমি করতে পারবো। এবং সারা ভারতবর্ষেই এই প্রফেশনে বেশ কিছু চক্র জড়িত, যারা আন্তর্জাতিক ব্যাপারে জড়িত থাকে। এরা কিন্তু সম্পূর্ণভাবেই পয়সার দিকটা দেখছে, মানুষটার শরীর দেখছে না, বা মানুষটার কর্ম ক্ষমতা কতদিন থাকবে সেটুকু দেখছে না, তার পয়সার দরকার। এবং এই পয়সাটা দরকার বলেই এবং পয়সাটা পাচ্ছে বলেই এখানে বহু মানুষ যুক্ত হচ্ছে, অংশ নিচ্ছে। আমি জানি অনেক মহিলা আছেন যারা হয়তো তার বাড়িতেই থাকেন, কিন্তু ফ্লাইং এখানে এসে তারা বিজনেসের সঙ্গে যুক্ত হচ্ছে। মানে আপনি কোথাও একটা ওপেন মার্কেট ইকোনমিকে রেসপন্সিবল করছেন কি ঘটনাটার জন্য? হ্যাঁ, এটা বিশ্ব জুড়ে এটা সারা পৃথিবী জুড়েই, এবং আমাদের ভারতবর্ষতে বাদ নেই। আমার ধারণা হচ্ছে যে যত আমাদের পাশ্চাত্য গন্ধ গিলে ধরবে, ততই এই ধরনের কাজে অনেকেই লিপ্ত হবে। একটা সময় আমরা জানতাম যারা করতেন তারা হয়তো খুব গরিব পরিবার থেকে এসছে, অথবা কেউ বড় পরিবার থেকে ভিক্টিমাইজ হয়ে এসছে। কিন্তু আজকে স্কুল কলেজের ছেলেমেয়েরা তারাও কিন্তু একটা এই কাজের মধ্যে অভ্যস্ত হয়ে পড়ছে। সেটা আমরা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন স্ট্যাটিস্টিকেই দেখতে পাচ্ছি। এটার সঙ্গে মানুষের একটা প্রবৃত্তি জড়িয়ে আছে, একটা আদিম প্রবৃত্তি জড়িয়ে আছে। এবং সমস্ত কারণগুলোর পেছনে তো একটা অর্থনৈতিক কারণ থাকে। ফলে এই পেশাতে যারা আসেন তারা অর্থনৈতিক কারণেই আসেন, মানে অর্থাৎ চাপে পড়ে। হ্যাঁ, এবং সেই চাপটা মূলত অর্থনৈতিক, সামাজিক ইত্যাদির থেকেও বড় হচ্ছে যে কোনো না কোনোভাবে তাদের আর্থিক প্রয়োজন মেটাতেই তারা আসেন অসহায়ভাবে। এবং এদের কাছে যারা যান, যে কাস্টমাররা যান, তাদেরও ক্ষেত্রে তাদেরও এটা একটা আউটলেট। এবং মানে অনেকে যেরকম শখে যায়, এরকম একটা সেকশন আছে। আবার একটা বড় সেকশন তো এরকমও আছে যাদের আর কোনো উপায়ও নেই এইভাবে ব্যাপারটা চরিতার্থ করা ছাড়া। ফলে আমার মনে হয় না যে এটা কোনোভাবে ওইভাবে ঠেকানো বা আটকানো সম্ভব। বরঞ্চ যেটা হতে পারে সেটা হচ্ছে এদের, অর্থাৎ যৌনকর্মীদের বা প্রস্টিটিউটসদের, মানে আমার যৌনকর্মী শব্দটাতে ভীষণ আপত্তি আছে, মানে এটা আপত্তি আছে, সেটা পরের প্রসঙ্গ আর কি। মানে এটা বলে তাদেরকে গ্লোরিফাই করার কোনো মানে হয় না। মানে তারা যে হার্ডশিপটার মধ্যে দিয়ে যান, যে কষ্টের মধ্যে দিয়ে যান, এটা বললে তাদের মনে হয় যেন আমরা তাদের একটা ভীষণ দারুণ কিশোরের স্বীকৃতি দিলাম। আমার মনে হয় না। মানে এদের কাছে, মানে এদের পুরো ব্যাপারটাকে আরও একটু যদি কমফোর্টেবল করে দেওয়া যায়, একটু সিকিউর করে দেওয়া যায়, আইনত স্বীকৃতি হলে সেইটার একটা সম্ভাবনা আছে। ভারতবর্ষের ইতিহাসে বেশ্যাবৃত্তির আবির্ভাব বহু প্রাচীনকাল থেকে। মহাভারতে উল্লেখ আছে, গুরু দ্রোণাচার্যের মা ঘৃতাচি ছিলেন স্বর্গের বেশ্যা। আমরা যদি বর্তমান ভারতের কথা বলি, তাহলে এশিয়ার অন্যতম বৃহৎ ক্রস কোয়ার্টার উত্তর কলকাতার সোনাগাছি এলাকায় অবস্থিত। ইরান থেকে আগত ব্যবসায়ী সোনাউল্লাহ গাজীর নামে এই জায়গার নাম হয় সোনাগাজী। ধীরে ধীরে সময়ের সাথে শব্দের অপভ্রংশ ঘটে এখন সেটা সোনাগাছিতে পরিণত। বিশ্বের বেশ কিছু দেশে এই বেশ্যাবৃত্তিকে আইনের সম্মতি দেয়া হয়েছে, কিন্তু ভারতবর্ষের মতন বৃহৎ রাষ্ট্রে এটাকে এখনো আইনসম্মত করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে এই ব্যবসা চলছে এবং সরকার এই ব্যবসার ক্রমশ বেড়ে চলাটা রোধ করতে অক্ষম। বর্তমান ভারতবর্ষে এই ব্যবসাটাকে আইনসম্মতি দেওয়ার কথা ভাবা হচ্ছে।
তাহলে কি কেবলমাত্র একটা আইন প্রণয়ন করে দিলেই এই ব্যবসার বেড়ে চলাটা রোধ করা সম্ভব? বারবার বলা হচ্ছে যেটাকে লিগালাইজ করে দেওয়া হোক, এবং পার্লামেন্টে সেই বিল পাবলিশডও হয়ে গেছে, হয়তো খুব শিগগির আইনও প্রণয়ন হয়ে যাবে, ব্যাপারটা লিগালাইজড হয়ে যাবে, সবাই একটা লাইসেন্স হোল্ডার হয়ে যাবে। কিন্তু তাতে করে কি আপনার মনে হয় যে এই আইন প্রণয়নটা করে দিলেই বা প্রসদের লিগালাইজড করে দিলেই এই পুরো সমস্যার সমাধান হয়ে যাবে, বা আপনি এই এর সমাধানটাকে ঠিক কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে একটা প্রফেশন চলছে দীর্ঘদিন, বলা হতে পারে যে মানব জীবনের পর থেকেই এটাও চলছে ধারাবাহিকতায়, বিভিন্ন সংজ্ঞায় রয়েছে। কখনো বেশ্যাবৃত্তি বলছে, কখনো যৌনকর্মী বলছে, কখনো হয়তো আরো ভালো শব্দ ব্যবহার করা যেতে পারে। কিন্তু মূল বিষয়টাই হচ্ছে যখনই আমি এটাকে বলে দেবো যে এই কাজ করতে গেলে পুলিশ হ্যারাস হবে না, এই কাজটা তোমার আইনের মধ্যে, এর জন্য তুমি দাবি করতে পারবে, এর জন্য তুমি দাবি আদায় করতে মিছিল করতে পারবে, সব ব্যাপারটাই তোমাকে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি মূল বিষয়টার থেকে আমরা সরতে পারবো? আমাদের তো মূল বিষয় এক জায়গায় থেকে থাকবে। তখন বরঞ্চ আরো লোকে বাবা মাকে বলবে যে তুমি অন্য চাকরি খুঁজছো, এটাও তো চাকরি, এটাও তো আমাকে লেবার হিসেবে তারা গ্রহণ করবে, আমি কেন করবো না? এই জায়গাটা আমার মনে হয় যে এদের যদি প্রকৃত নিরাপত্তা দেওয়া যায়, এদের যদি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা যায়, হেলথের ওপর, এডুকেশনের ওপর, সব ব্যাপারে, আমার মনে হয় তাহলে লিগালাইজ না করলেও চলে। লিগালাইজ করা মানে এদের কেউ মারবে না, ধরবে না, এদের আইনের মধ্যে থাকবে, এদের প্রতি অত্যাচার কমবে, আমার ধারণা তা কিছু নয়। বরঞ্চ লিগালাইজ করলে আরও বেশি মানুষ ঢোকার সুযোগ পাবে যে ওই আইনের দোরগোড়ায়। আমার ধারণা সেদিকে না গিয়ে সরকার এদের নিরাপত্তা দিক, এদের স্বাস্থ্য দিক, এদের বাচ্চাদের শিক্ষা দিক, এদের পরিবেশটা উন্নতি করুক। আমার ধারণা যদি আমার পেটে সঠিক খাদ্য দেওয়া হয়, আমাকে যদি সর্বস্তরের ফ্যাসিলিটিগুলো আমি যদি পাই, তাহলে এর আইন মোতাবেক কোনো দরকার নেই। এরা আজকে সারা পৃথিবী জুড়েই আইনের আওয়াজটা উঠেছে এই কারণেই যে আমরা বিভিন্ন দিক থেকে অত্যাচারিত। আমরা আইনের দোরগোড়ায় এলে তখন হয়তো আমাদের এই অত্যাচার কমবে। পাশাপাশি যারা এখনও ওই জায়গায় পা জায়গাতে দিতে পারছে না, যেতে পারছে না, তাদের কিন্তু তখন ওই আইনটা যদি চালু হয়ে যায় তাহলে তার যাওয়ার পথটাও খুব স্মুথ হয়ে যাবে। সেইটা আমার মনে হয় যে এখন এই ব্যাপারে ওদের কিভাবে আমরা পরিবেশগত মান উন্নয়ন এগুলো করতে পারি সেদিকেই লক্ষ্য রাখা দরকার। এর জন্য আইনের দরকার হয় না। যা আইন আছে একটা নাগরিকের নিরাপত্তার জন্য, যা আইন আছে একটা সেক্স ওয়ার্কার একজন মানুষ হিসেবে সেই আইন পেতে পারে। সেখানে তাকে আবার স্টিগমা লাগিয়ে যে এই লেবার, এই তার ক্রাইটেরিয়া, এইভাবে সে প্রবেশ করতে পারে, এটা আমার মনে হয় না, আমার মতবাদ যা, তাতে এটা করার কোনো প্রয়োজন লাগে না। কতগুলো প্রশ্ন আমরা তুলতেই পারি। এক, লিগালাইজড হলো, লেজিসলেশন হলো, অ্যাক্ট তৈরি হলো, অ্যাক্টে কার্ড দিয়ে দেওয়া হলো, সেই কার্ডের মধ্যে দিয়ে কোনো মানুষ তার নিজের দেহকে বিক্রয় করছে, ফ্লেশ ট্রেডিং। সেই ফ্লেশ ট্রেডিং এর দুটো দিক রয়েছে। এক, তার নিজের একটা দিক রয়েছে, আর আরেকটা দিক রয়েছে গোটা সামাজিক দিক রয়েছে, ব্যক্তিক দিক আর সামাজিক দিক। চরম এবং চূড়ান্তভাবে ব্যক্তি সত্তার যেমন অবনমন ঘটে, ব্যক্তি সত্তা যেমন চূর্ণ বিচূর্ণ হয়, তেমনি সামাজিক দিক থেকে একটা ভয়ঙ্কর পলিউশন। কেন? নারী পুরুষের সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক। যখন মাতৃতান্ত্রিক সমাজ ছিল, সেই মাতৃতান্ত্রিক সমাজে এই স্বাভাবিকতাকে স্বীকার করে নিয়েছিল গোটা সমাজ। ফলে সেখানে লাম্পট্য ছিল না, সেখানে চারিত্রিক স্খলন ছিল না, পারভার্সন ছিল না কোনোভাবে। কিন্তু যখনই পুরুষ তার নিজের সম্পত্তি নামক হাতিয়ারের স্বার্থে এক পতিপত্নী পরিবারের কনসেপ্ট নিয়ে আসলো, তখন থেকেই কিন্তু ঘরে সে স্ত্রী রেখেছে আর পুরুষ চালিয়েছে লাম্পট্য বাড়ির বাইরে। মানে কোথাও একটা গিয়ে পরিবারতন্ত্র ভীষণভাবে এর জন্য দায়ী। আকাদেমোস শব্দটার সাথে আমরা পরিচিত প্লেটোর। তো সেখানে সেই আকাদেমোস সম্পর্কে একটা খুব মজার ব্যাপার আমরা জানি, যে যেখানে সেই পড়াশুনো তো বিশাল গ্রিসের কথা বলছি, সেই চত্বরে সেখান থেকে একটা সুড়ঙ্গ থাকতো। সেই সুড়ঙ্গ দিয়ে ওই অ্যাকাডেমিশিয়ানরা, প্রাতিষ্ঠানিক অ্যাকাডেমিশিয়ানরা, তারা সুড়ঙ্গ দিয়ে সব যেতেন হোর হাউসে। প্রাচীন গ্রিসের
শ্রেণীবিভক্ত সমাজের গল্প, গরিব মানুষের উপর বড়লোকের পীড়নের গল্প ভোগ করত, দাস দাসীদের নির্বিচারে ভোগ করত। মহাভারতে দেখতে পাবে কিভাবে ভোগ করছে, কিভাবে দাস দাসীদের উপর অত্যাচার চালাচ্ছে। তোমার আর আধুনিক কালে যেটা একটা বর্বরতম যুগে আমরা উপস্থিত হয়েছি। এই কি আধুনিক সভ্যতা আমি জানি না, যেখানে ফ্রেশ ট্রেডিংকে এরা স্বীকৃতি দিচ্ছে। এর নিরাময় হচ্ছে না। কোনো প্রস্টিটিউট কি সে টাউটের হাত থেকে বাঁচছে, পুলিশের হাত থেকে বাঁচছে, নির্মমভাবে তাকে পীড়ন করছে, বা তার মাসির হাত থেকে, মাসির হাত থেকে বাঁচছে, তার বাড়িওয়ালার হাত থেকে বাঁচছে, সে কি রিফিউজ করতে পারছে কাউকে? হাইফাইরা হয়তো রিফিউজ করতে পারছে, কিন্তু তলারিয়া রিফিউজ করতে পারছে না। শুধু তাই নয়, মানে সামনে ক্যামেরা চলছে, আমি বর্ণনা দিতে পারছি না, আমি কেঁদে ফেলবো বর্ণনা দিতে গিয়ে, কি অত্যাচার করে। সবসময় যে ওরা ইন্টারকোর্স করে এমনটা নয়, ইন্টারকোর্স ছাড়াও এমন অনেক কিছু করে যেগুলো অবর্ণনীয়, অমানবিক, সেগুলো সব চলবে। এনজিওগুলো সেগুলো সম্পর্কে সেগুলোকে লিগালাইজ এবং ভ্যালিড করার চেষ্টা করছে। মানে ব্যবস্থাটা থাকুক, পৌঁছুক মানুষ, অন্ধকারে থাকুক, সিস্টেমটা টিকে থাকুক। আর এরা ফুটবলের মতো তোমার পা থেকে আমার পা, ওর পা থেকে তার পায়ে যা। আমি এই ব্যাপারটা সত্যি জানি না, আমি তাতে কোনো সমাধান হবে কিনা তাও জানি না। কারণ আমার একটা জিনিস মনে হয়, এইগুলো এই ধরনের, এটা তো কোনো জীবিকা নয়, কেউ কি বেছে নেয় এটাকে জীবিকা হিসেবে? আমার তো মনে হয় না। এবং এতে বহু ক্ষেত্রে তো অত্যাচারিত হয়ে নানাভাবে ফোর্সড হয় এই ধরনের জীবিকা আসতে। ফলে সেই জায়গাগুলো যতক্ষণ না অ্যাড্রেস করা যাচ্ছে, সেই জায়গাগুলো ঠিক হচ্ছে, তো ততক্ষণ তো আমার মনে হয় না সমস্যার সমাধান হবে। কারণ আমি জানি না, এরকমভাবে সমস্যাটা একটা কথায় সমাধান হয় না। সমস্যাগুলো খুব জটিল এবং অনেক জিনিস জড়িয়ে থাকে। কোনোভাবে এইটা করলে এটার সমাধান হবে এরকম নয়। কিন্তু আমার মনে হয় না, এটারও নিশ্চয়ই অনেকগুলো লুপহোলস থাকতে পারে। লিগালাইজ করার জন্য কিছু সমস্যাও রয়েছে, সেটা অনেক বড় একটা ডিবেট, সেখানে না ঢুকে আমার সহজ বুদ্ধিতে এইটুকুই মনে হচ্ছে যে না লিগালাইজ করে ইললিগাল অবস্থায় তো ভারতবর্ষে বেশ কয়েক হাজার বছর ধরে এই প্রফেশনটা চলছে। কাজেই সেটা করে যখন জিনিসটা মানে লিগালাইজ না করে যখন সেটাকে বন্ধ করা গেল না, বরং সেটা আরো বড় হলো, এবং সেই শ্রেণীর মানুষদের অনেক সমস্যা রয়েছে, বিশেষ করে এইচআইভির জমানায় এসে তারা একদম একটা পার্টিকুলার শ্রেণী হিসাবে, তারা একদম হাই রিস্ক পিপল হিসাবে রয়েছে। কাজেই এই সমস্যাগুলোকে কমব্যাট করার জন্য, সলিউশন খোঁজার জন্য আমার মনে হয় লিগালাইজেশনটা করা উচিত। পার্লামেন্টে কি হচ্ছে তোমার জানার দরকার নেই, তোমার লিগালাইজ করে দেয়, জাস্ট দ্যাট তুমি তোমার কাজটা করে খেতে পারবে। কিন্তু আফটার আ সার্টেন এজ তুমি তো সেটাও করতে পারবে না। মানে তাকে হয় মাসি হয়ে যেতে হবে, না আউট অফ। কোন ক্রিকেটার পারে 30 বছর বা 35 বছরের পরে ক্রিকেট খেলে রোজগার করতে? কিন্তু কোন মডেল পারে? কিন্তু একজন ক্রিকেটার বা মডেলের কোন জীবনে নায়িকার? মাধুরী দীক্ষিতের বিয়ে হয়ে যাওয়ার পরে, তার বাচ্চা হয়ে যাওয়ার পরে মাধুরী দীক্ষিতের কোনো দাম থাকে না ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে দাম না থাকলেও তার জীবনের বাকি যে দরজাগুলো খোলা রয়েছে জীবনটাকে লিড করার জন্য, এদের কেন দরজা খোলা নেই? কে বারণ করেছে? মানে কি বারণ করেছে না আমাদের সমাজ? সেটাই বলছি, যে মোমেন্টে জিনিসটা লিগালাইজড হয়ে যাবে, এই দরজাগুলো, জিনিসটা থেকে স্টিগমাটা সরে যাবে। বুঝতে পারো, স্টিগমাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যতক্ষণ এটা ইললিগাল রয়েছে ততক্ষণ দিস ইজ স্টিগমাটাইজড, এটার সাথে কলঙ্ক মিশে আছে। যেই মোমেন্টে আইন সিদ্ধ হয়ে যাবে, কলঙ্ক ফ্যাক্টরটা সরে যাবে, সেই মোমেন্টে এরা অনেক ওপেন হয়ে যাবে। একজন 35 বছর বয়স অবধি প্রস্টিটিউশন করে সে পরবর্তীকালে সে একটা কল সেন্টারে কাজ করতে পারে, একটা সেলস ওম্যানের কাজ করতে পারবে। মানে তুমি বলছো সামাজিক যে ব্লকেজ গুলো রয়েছে প্রফেশন থেকে বেরিয়ে আসার পর, সেগুলো শুধু একটা আইন প্রণয়ন করে দিলে সব মিটে যাবে? সব মিটে যাবে কিনা বলার মতো ক্ষমতা আমার নেই। আমি তো আই এম নট আ সোশ্যাল, মানে কি বলে, সোশিওলজিস্ট। কিন্তু আমার সাধারণ বুদ্ধির জায়গা থেকে মনে হয় জিনিসটা অনেকটাই স্মুথ হবে। এই কলঙ্ক ফ্যাক্টরটা বার করে দেওয়া উচিত ইমিডিয়েটলি। লিগ্যালাইজ করে দিলে কলঙ্ক ফ্যাক্টরটা পুরোপুরি ইয়ে হয়ে যাবে এবং সমস্যা কাল না হোক পরশু কলঙ্ক ফ্যাক্টরটা সরে যাবে। প্রথম কথা হচ্ছে যে তুমি দেখো, মানে প্রথমত আমি ধরো মানে সেক্স এডুকেশনটাই আমাদের দেশে হয়নি। তো মানে ধরো এটা যে একটা স্বাভাবিক জিনিস, এটা একটা বাচ্চা বড় হতে হতে যে তার সঙ্গে সঙ্গে যে এগুলোর শেখানোর প্রয়োজন হয়, এটা তো হয়নি। মানে ফলে এইটা সম্পর্কে মানে শহরেই এরকম, তা তুমি ভাবো গ্রামাঞ্চল বা মফস্বলে কীরকম ধারণা থাকতে পারে এটার। ফলে এইটাকে একটা কেউ পেশা
হিসেবে স্বীকৃতি তুমি দেবে কি করে? মানে যদি আইন করেও সেটা কোনো সরকার প্রণয়ন করতে চায়, সে আইনের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ গোলযোগ তৈরি হবে। আইনটা মানে হতেও দিতে না পারে এরকম প্রচুর জায়গা আছে। সমগ্র বিশ্ব জুড়ে যখন এই পেশাটাকে আইনের আওতায় আনার তোড়জোড় চলছে, ঠিক তখনই এই ব্যবসাকে কেন্দ্র করে দিনের পর দিন বেড়ে চলেছে বেশ কিছু সমস্যা। সেই সমস্যাগুলির মধ্যে প্রধান এবং অন্যতম সমস্যা হলো হিউম্যান ট্রাফিকিং কিংবা মানুষ পাচার চক্র। এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ায় হিউম্যান ট্রাফিকিং সবথেকে বড় সমস্যা। সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে শুধুমাত্র এই দেহ ব্যবসাকে কেন্দ্র করে ভারতবর্ষের সীমান্ত অঞ্চল থেকে রোজ প্রায় 200 জন মহিলা পাচার হয়ে যাচ্ছে। আর আমরা যদি সারা বিশ্বের কথা বলি, তাহলে ইউএনও রিপোর্ট বলছে সারা বিশ্ব জুড়ে এই হিউম্যান ট্রাফিকিং প্রতি বছর প্রায় 6 থেকে 7% হারে বেড়ে চলেছে। ভারতের মতন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, চীন থেকে পাচার হয়ে বহু মহিলা চলে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। কি কি কারণ কাজ করছে এটার পেছনে? আপনি নিজে এদের নিয়ে ছবি করেছেন, কাল যে ছবিটা ছিল সেই সমস্ত মেয়েদের নিয়ে যারা ট্রাফিক হয়, মানে যারা এখন তো আমাদের বিশ্বের এই প্রান্তে সাউথ ইস্ট এশিয়াতে ট্রাফিকিং একটা খুব বড় সমস্যা। বহু মেয়ে ট্রাফিক হয়ে যাচ্ছে, এই প্রান্ত থেকে বহু মেয়ে চলে যাচ্ছে। তো কাল কিছুটা সেটা নিয়ে। হ্যাঁ, তো আমার প্রশ্নটা ঠিক এই জায়গায় যে এই বিষয়টা নিয়ে ঠিক ছবি করার পেছনে যে পার্সোনাল ইন্টারেস্ট বা ইন্সপিরেশন, এটা ঠিক কোন জায়গা থেকে? মানে না, একটা জিনিস হচ্ছে তার আগে আমি আমরা ছবি করেছিলাম কাঁটাতার, সেখানেও কিন্তু এই যে ডিসপ্লেসমেন্ট অফ হিউম্যান বিং, এই যে নিজের জায়গা থেকে চলে যেতে হচ্ছে বিভিন্ন কারণে, সেটা এক ধরনের ইমিগ্রেশনও, মাইগ্রেশনও, আবার এক অর্থে এটাকে ডিসপ্লেসমেন্ট বলাই ভালো, কারণ তারা বাধ্য হচ্ছে একটা অঞ্চল থেকে তাদের যেখানে তারা জন্মেছে সেখানে সেই জায়গাটা ছেড়ে তাদের কাজের জন্য হোক, অন্য সামাজিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, অন্য একটা জায়গায় ইমিগ্রেট করার জন্য। এবং সেইখানে কিন্তু এই ধরনের সমস্যাগুলো পাশাপাশি ওইটা নিয়ে কাজ করতে করতে দেখছিলাম কিভাবে ওই অঞ্চলে মেয়েরা ট্রাফিকড হয়ে যায়, পাচার হয়ে যাচ্ছে, নারী পাচার আমরা বাংলায় যেটাকে বলি, কিভাবে তারা পাচার হয়ে যাচ্ছে, তাদের পিছিয়ে থাকার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে তারা এমন নির্যাতনের শিকার হচ্ছে এবং এমন সমস্ত প্রতিষ্ঠানও তাদের নির্যাতন করছে যে সেই নির্যাতন থেকে সে একটা রাস্তার মাধ্যমে এসে কোথাও ল্যান্ড আপ করছে, যেটা তার স্বাভাবিক পরিবেশ নয়, এবং সেখানে সে পুরোপুরিভাবে তার পরিস্থিতির সুযোগ নিয়ে। হ্যাঁ, এই মাইগ্রেশন যে বিষয়টা আপনি বলছেন বা ইন্টারনালি ডিসপ্লেসড হওয়া, এই বিষয়টা কিন্তু আপনার সেই কাঁটাতার থেকে শুরু করে কাল হয়ে রিসেন্ট হাউসফুলেও কোথাও একটা পর্যায়ক্রমিক অনুসরণ আপনার প্রত্যেকটা ছবিতে পাওয়া যায়। এটা ঠিক, তুমি ঠিক বলছো যে ডিসপ্লেসমেন্ট নিয়ে আমরা অনেকগুলো ছবিতে আমাদের এই ইস্যুটা আসে যে সেই ডিসপ্লেসমেন্টটা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট বলো বা আসলে ঘটনাটা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাওয়া, এবং সেটা নিজের হাতে না থাকা, বা মানে যেটা অন্য ফোর্সের দ্বারা, সেটা ইকোনমিক কারণ হতে পারে, কারো জমি চলে যেতে পারে, প্রস্টিটিউশন যেমন একটা দিক, আরো অনেক দিক আছে, যেমন লেবার হয়ে যাচ্ছে আর অন্য দিকে চলে যাচ্ছে। তো একটা ডেভেলপড ইকোনমি তো সেটাকেই বলবো যেখানে মানুষের সে যেখানে জন্মেছে, যেখানে কাজ করছে, সেই জায়গাটা সে সিকিউর অনুভব, সেই জায়গাটা সে সুপ্রতিষ্ঠিত থাকবে। কিন্তু আজকের অর্থনীতিতে দেখো তাকে প্রায় তার ভিটে মাটি ছেড়ে চলে যাওয়ার জোগাড় হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিটা যতক্ষণ না পাল্টানো যাবে, যে ভিটে মাটিতে নিজের অন্য সংস্থানটা যতক্ষণ না করা যাবে, ততক্ষণ কিন্তু এই সমস্যাটা চলবে। তো সেইখানে একটা বড় ব্যর্থতা আমাদের যে সরকারি প্রতিষ্ঠান বলো, সামাজিক প্রতিষ্ঠানগুলো বলো, তাদের একটা বড় অর্থনৈতিক কারণগুলোকে মূল কারণ, একটা মূল কারণ তো বটে। এবং আমি তোমাকে বললাম যে তিনটে এখানে কারণ, শিক্ষার প্রসারের অভাব এবং সমাজে কিছু সমস্যা আছে। বহু ক্ষেত্রে কিন্তু সমাজ এদেরকে ফিরিয়ে নিচ্ছে। কেন ফিরিয়ে নিচ্ছে না? কোন মূল্যবোধে? এরা তো কোনো না কোনো বঞ্চনার শিকার, অত্যাচারের শিকার, কিন্তু সমাজ কিন্তু সেভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করছে না। ফলে সেইটা একটা খুব বড় দিক, যেটা আমাদের সামাজিক মূল্যবোধও অনেক কিছু পাল্টানো দরকার।
বদলানো দরকার, যেটা হয়নি, যেটা হয়তো আইনের সাথে সাথে ইউরোপে হয়তো অনেক মূল্যবোধও বদলেছে। আমরা শুধু আইন করলে হয় না, তোমাকে একটা ইন্টারনেট সেই জায়গার ভ্যালুসগুলোকেও পাল্টাতে হয়, সেই ভ্যালুসগুলো পাল্টাচ্ছে, আইনটা সেই ফলে আইনটা ইমপ্লিমেন্টেড হচ্ছে, কার্যকারী হচ্ছে, ওটা আইনটাকে প্রয়োগ করা যাচ্ছে। এটা হচ্ছে, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের দেশের ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের সবচেয়ে আপডেটেড রিপোর্ট বলছে যে প্রতিদিন শুধু এই প্রস্টিটিউশনের গ্রোথের জন্য, শুধু এই পার্টিকুলার রিজনটার জন্য প্রতিদিন 200 লোক বা 200 ছেলে মেয়ে বা এলওসি এরিয়ায় মাইগ্রেটেড হচ্ছে। তো এই যে মাইগ্রেশন প্রসেসটা, এর স্ট্যাটিস্টিক্স শুধু সেন্ট্রাল গভর্নমেন্টেরই, তো এর পেছনে এই যে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের যে আইন ব্যবস্থা, যে সংবিধানের ভূমিকা, এই আইন ব্যবস্থার ভূমিকা, এদের ব্যর্থতাটা ঠিক কতটা, বা এটা কি আদৌ ব্যর্থতা, না এই এক্সিস্টিং সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য কোথাও একটা আন্ডারলাইনলি এটা করে যাওয়া, ইন্টেনশনালি করে তুমি যেটা বলছো সেটা ঠিক, ব্যর্থতা তো অনেকটাই, এটা নিয়ে কোনো, আমি তোমাকে বললাম অন্যভাবে যে অনেক প্রতিষ্ঠান যারা তাদের ভূমিকাও খুব ভেবে দেখার মতো এইসব ক্ষেত্রে। তো আমার মনে হয় যেটা হয়েছে বা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সব কিছুকে বড্ড জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বা অন্যান্য দৃষ্টিভঙ্গিতে দেখছি, আমরা একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে ঘটনাগুলোকে দেখছি না। যেহেতু তুমি সীমান্ত অঞ্চলের কথা বললে, বর্ডার অঞ্চলের কথা, বর্ডার অঞ্চলে বা সীমান্ত অঞ্চলে কেন, আমাদের শহরেও, যেহেতু শহরেই তার একটা শেষ অবধি এসে পরিণতি ঘটে, একটা কোথাও যদি মানবিক মূল্য বা দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, তাহলে কোথাও কোথাও আমার মনে হয় যে প্রতিষ্ঠানগুলোর কাছে আমাদের যা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আমরা যে কাজ তাদের করা উচিত সেই কাজ তারা করছে না। এইভাবে না দেখতে ইমিগ্রেন্টদের, বিশেষ করে যারা যে এরা অন্য দেশের লোক বা এরা অন্য জায়গা থেকে আসছে, সেইখান থেকে তো আমাদের মূল সমস্যাগুলো অনেকটা তৈরি হয়। অন্য দেশের লোক অন্য জায়গা থেকে আসছে হিসেবে না দেখে পুরোটাকে যদি একটা সমস্যা হিসেবে দেখা যায়, কারণ ইমিগ্রেশন আজকে যেরকম ভাবে একটা পিছিয়ে পড়া দেশ থেকে আমাদের দেশে আসছে, আবার আমাদের দেশ থেকেও উন্নততর দেশে যাচ্ছে, এবং তারাও প্রমাণ এশিয়ার লার্জেস্ট প্রসপার্টার সোনাগাছিতে চীনা বাড়ি, বিহারি বাড়িগুলো। তো তুমি বুঝতে পারছো যে এই যে ছড়িয়ে পড়াটা, তারাও আবার ওই রকম একটা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে দেখলে এরা ভারতীয়, এরা এইভাবে দেখলে, কিন্তু আমার মনে হয় সমস্যাটাকে এইভাবে অ্যাড্রেস করা যায় না। সমস্যাটা একটা খুব বড় গ্লোবাল সমস্যা, এবং এটা অ্যাড্রেস হয়েওছে, এটা রাষ্ট্রসংঘেও এটা অ্যাড্রেস হয়েছে। দিনের পর দিন বেড়ে চলেছে এই দেহ ব্যবসা, এবং তার ফলে একই সাথে বেড়ে চলেছে ট্রাফিকিং বা মাইগ্রেশন বা ডিসপ্লেসমেন্ট, আমরা যাই বলি না কেন। এই ট্রাফিকড হয়ে যাওয়া কিংবা পাচার হয়ে যাওয়ার পেছনে যেমন অর্থনৈতিক কারণ কাজ করছে, ঠিক তেমনি শিক্ষার একটা বড় ভূমিকা আছে। ভারতবর্ষের মতন দেশে, যেখানে স্কুল ড্রপ আউটসের সংখ্যা রোধ করার জন্য বিভিন্ন রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, ঠিক সেই সময় সোনাগাছি অঞ্চলে যে সরকারি স্কুলগুলো রয়েছে, সেখানে অন্যান্য বাচ্চাদের সাথে রেড লাইট এরিয়া থেকে আসা বাচ্চাদের অবস্থাটা ঠিক কেমন? প্রাইমারি স্কুলে রেড লাইট এরিয়া থেকে যে বাচ্চারা পড়তে আসছে, তাদের স্ট্যাটাসটা কীরকম? এবং তাদের মধ্যে কি পড়াশুনোটা তারা হয়তো করতে চায়, অনেকে আছে যাদের পড়াশোনার উপরে ভীষণ আগ্রহ আছে, কিন্তু আগ্রহ থাকলেও ওরা নানা রকম কারণে ওদের পড়াশোনাটা ঠিকমতো হয় না। বিশেষ করে ওদের যা পরিবেশ, সেই পরিবেশে হয়তো সন্ধ্যেবেলা থেকে হয়তো হয়ে আল্লাহ শুরু হয়ে গেল, মদ খেয়ে আর শেষে জড়ো হচ্ছে, তো ফলে ওই পরিবেশে তাদের কাছে পড়াশুনো করার সুযোগ হয় না। সেই জন্য এখানে সংলাপ থেকে সন্ধ্যেবেলা একটা কোচিং করে, প্রত্যেক দিন আপনার 5টার পর থেকে স্কুলে, 5টার পর থেকে সন্ধ্যে 9টা সাড়ে 9টা পর্যন্ত একটা কোচিং, এবং তাতে করে দেখেছি যে স্টুডেন্টগুলো আসে নিয়মিত স্কুলে আসে, সেই স্টুডেন্টগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনার মধ্যে, ওরা যদি আবার গাইড পায় তারা নিশ্চয়ই ভালো পড়াশোনা করবে।
তো মূলত সবচেয়ে যেটা অসুবিধা হচ্ছে তাদের মধ্যে রেগুলারিটি নেই, কন্টিনিউটি নেই। তারা হয়তো একদিন কখনো স্কুলে এলো, দুদিন, একদিন, 3 দিন এরকম হয়তো কন্টিনিউ এলো, আবার সে হয়তো 1 সপ্তাহ আবার এলো। রেড লাইট এরিয়া ছোটবেলাতে যখন একদম ছোট থাকে, আপনার প্রাইমারি থেকে আপার প্রাইমারি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওর মানে বুঝতে না শিখছে, যতদিন পর্যন্ত ওর নিজের সম্বন্ধে না বুঝতে শিখছে, মানে যেটা আমরা বলছি যে একটা ম্যাচিউর টিনেজ যখনই ঢুকে যাচ্ছে, বয়স সন্ধিকাল যখনই পড়ে যাচ্ছে, তারপর থেকেই কিন্তু তাদের মধ্যে ড্রপ আউটের হারটা বেড়ে যায়। ছোটবেলাতে ওদের পড়াশুনো সবই ঠিক আছে, কিন্তু যখনই ওই টিনেজ পিরিয়ডটা যখনই চলে যাচ্ছে, তারপরে কিন্তু তারা আর পড়াশোনার মধ্যে থাকছে না। আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ড্রপ আউট হারটা তারপর থেকেই বেড়ে যাচ্ছে ওদের মধ্যে। আমরা সরাসরি জিজ্ঞেস করি যে এই তুই স্কুলে আসছিস কিনা না, বা তুই আর পড়াশোনা করছিস কিনা, বলছে আমি কোনো কাজে নিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় আরেকটা ফ্যাক্টর কাজ করছে, যত বাচ্চা বড় হয়ে যাচ্ছে, একইভাবে কি হচ্ছে, ওই দিক থেকে মায়ের ইনকাম আবার কমে যাচ্ছে। বাচ্চা বড় হয়ে যাচ্ছে, মায়ের এজ বড় হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তার বাদে ওরা যেটা ওদের ভাষাতে যে কাস্টমার, সেই কাস্টমারটা ওরা পাচ্ছে না। ফলে কি হচ্ছে, মায়ের ইনকাম কমে যাচ্ছে, ছেলে বড় হয়ে যাচ্ছে। ছেলে বড় হওয়ার সাথে সাথে মায়ের ইনকাম কমে যাচ্ছে, ইনকাম ফ্যাক্টরটা বেশি। টাইম ছিল যে ওরা পড়াশোনার আওতার বাইরেই থাকতো, বাট নাও দোজ ওয়ার্কার্স দে হ্যাভ কাম টু রিয়েলাইজ যে ওদের জেনারেশনে যা হয়েছে তাদের নেক্সট জেনারেশনের জন্য পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম অভাব না হয়, এবং সে ব্যাপারে আমার মানে তাদের ছেলে মেয়েদের তারা পাঠাচ্ছে, আমার স্কুলেও আসছে, বা পাশাপাশি গার্লস স্কুল রামজয়শীল, সেখানেও বাড়ির ওদের মেয়েরা আসছে। যে এখন একটা টাইমে ছিল যে ওদের ঘরে মেয়ে হলেই মানে যে এই প্রফেশনে দে আর সাপোজ টু কাম, সেই ব্যাপারটা অনেকটা ইরাডিকেটেড হয়েছে। আর স্টুডেন্টস, হ্যাঁ আমি প্রথমে এসে যত দেখেছি, এখন মোটামুটি তার থেকে খানিকটা বেড়েইছে যে যারা ওদের ওই সমস্ত ঘর থেকে আসা স্টুডেন্টসদের সংখ্যা বেড়েছে। আচ্ছা, এখানে কি আপনার কোনোভাবে মনে হয় যে এখানে এনজিওদের কোনো রকম প্রভাব আছে? প্রভাব বলতে মানে ওদের উদ্যোগের জন্য বাড়ছে বা এরকম কিছু? হ্যাঁ, আসল কথা কি বলুন তো, এই সমস্ত ক্ষেত্রে তাদের এই মানে অনুভূতিটা জাগিয়ে তোলা বা এই ইচ্ছাটা জাগিয়ে তোলা তাদের গার্ডিয়ানদের যে তাদের ছেলে মেয়েদের পাঠানো দরকার, সেটা খুব একটা হতো না। তবে ইদানিং মানে বিভিন্ন এনজিও আসছে, যেমন দুর্বার থেকে তো খুবই ওদেরকে ব্যাক করা হয়। এছাড়া অন্যান্য নামগুলো ঠিক অতটা জানি না, অনেক সময় আসতে দেখি আমরা এখানে, বা কিছু ফরেন কিছু অর্গানাইজেশনস তারা আসে, প্রায় ভিজিট করে, যাতায়াতের পথে আমরা দেখতে পাই। এই সমস্ত চিন্তাধারাগুলো তাদের মধ্যে ইনজেক্ট করাটা আগে যেটা হতো না, সেটা এখন হচ্ছে, এটা ঘটনা। এছাড়াও শুধু যে এনজিওরা ইনভলভ, নট নেসেসারিলি, ধরুন বিভিন্ন তাদের মানে চোখ খুলছে আর কি, বিভিন্ন চারদিকে দেখে। এখন তো মিডিয়া তো সবার ঘরেই মোটামুটি পৌঁছে যায়, টিভি হোক, রেডিও, টিভি বিশেষ স্পেশালি, বিভিন্ন চারদিক তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরের সমস্ত খবরাখবরই তারা পাচ্ছে। সেই থেকেও খানিকটা তাদের মধ্যে ব্যাপারটা জাগ্রত হচ্ছে আর কি, যে তাদের নেক্সট জেনারেশন যাতে এই ধরনের অন্ধকারময় জীবনযাপন করতে না হয়। আচ্ছা, এখানে তো মানে সব রকম স্টুডেন্টরাই আছে, মানে যদি আমরা বলি যৌনকর্মীদের সন্তানরাও রয়েছে আর সাধারণ ঘর থেকেও আছে। অবশ্যই। তো এখানে আপনারা কোনোদিন ফেস করেছেন যে সাধারণ ঘরের ছেলেমেয়েরা ওখানকার ছেলে মেয়েদের উপর কোনো রকমভাবে কিছু বলা বা টিজ করা এরকম? দেখুন, এইটা মানে অ্যাজ আ টিচার একটু প্রবলেমেটিক, বিকজ ওরা তো জেনারেলি স্টুডেন্টসরা তো একটু ভয় পায় যাতে শিক্ষকদের মানে কানে কিছু না যায়। সেই রকমভাবে অ্যাজ সাচ কোনো যে কোনো রকম উৎপীড়ন যাকে বলে আর কি, মানসিক উৎপীড়ন, সেরকম কিন্তু করতে দেখিনি। এবং অনেক ক্ষেত্রেই দেখেছি যে বুঝতে পেরেছি আমরা তাদের গার্ডিয়ান মিটসে দেখে যে তারা কোন ঘর থেকে আসছে, এবং তার সঙ্গে অত্যন্ত ভালো ঘরের ছেলেও পাশাপাশি বসে কথা বলছে, টিফিন শেয়ার করছে, এই দৃশ্যেরও কোনো অভাব নেই। আবার ওই ছেলে মেয়েদের মধ্যে যখন মানে ছেলেদের মধ্যে একটু মন কষাকষি বা রাগ হয়ে গেলে পরে দু একটা এই ধরনের কমপ্লেন যেমন পাই, স্যার আমার মাকে নিয়ে বললো আজে বাজে কথা, আমরা সেটাকে জাস্ট ইগনোরই করি, যে বেশি যেটাকে নিয়ে
ব্রেনের মধ্যে থাকলে অনেক কিছু ব্যাপারটা বেরিয়ে আসে। আমরা বলছি এরকম অ্যাজ ইফ বুঝতে পারি যে মাকে কোন দিকটা তারা ইঙ্গিত করছে, কিন্তু সেটা না বোঝার ভান করেই থাকি জেনারেলি। কেন এরকম বললি, কি বৃত্তান্ত, কি বলেছে বল, এই ব্যাপারগুলো আমরা অ্যাভয়েড করে যাই। মানে কি বলবো, ফর দ্য সেক অফ দোজ স্টুডেন্টস, তাদের কথা ভেবেই আমরা ব্যাপারটাকে, কারণ ওরা একটুখানি মানে খানিকটা ডাউন থাকে আর কি মেন্টালি, যে আমরা প্রথম যে আমরা ওরকম করে সেখানে যদি অ্যাজ এ টিচার আমরা যদি ওইভাবে ডিল না করি তাহলে তাদের মেন্টাল একটা অসুবিধা তো হয়। এবং অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যে স্টুডেন্টসদের যে পড়াশুনো কেন করছিস না, মানে নিচুর দিকে তারা, মানে নিচু ক্লাসের দিকে আর কি, তারা কি বলবো আউট অফ সিম্পলিসিটি বলুন আর বেশি ঠোঁট কাটা বলেই বলুন, তারা বলে দিয়েছে যে আমার অতটা থেকে সন্ধেবেলায় আমরা ঘরে ঢুকতে পারি না, আমি এখানে ওখানে বসে থাকি, আমার মা ব্যস্ত থাকে, বাবুদের সঙ্গে ব্যস্ত থাকে, এই ধরনের টার্মসগুলো কিছু তারা ইউজ করেছে। ন্যাচারালি আমরা বুঝতে পারি, এবং বুঝতে পারলে আমরা তাদের কোনো ব্যাপারে ঘাটাই না। তবে স্টুডেন্টসদের মধ্যে ওদের যথেষ্টই মানে ভাব সেরকম ধরনের। যদি সামাজিক বঞ্চনা, অর্থনৈতিক সমস্যা কিংবা শিক্ষার অভাবকে দিনের পর দিন এই যৌন পেশার বেড়ে ওঠার কারণ হিসেবে দেখা হয়, তাহলে কোনো কিছুর প্রলোভন কিংবা নিজেদের অর্থনৈতিক অবস্থা আরও সচ্ছল রাখার জন্যও বহু মানুষ স্বইচ্ছায় এই পেশার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। বেটার লিভিং এর একটা প্রচেষ্টা বর্তমানে প্রচুর স্কুল কলেজের অপ্রাপ্তবয়স্ক কিংবা আন্ডার এজের ছেলে মেয়েদের সরাসরি এই পেশার সঙ্গে যুক্ত করছে। ইউএনওর সবচেয়ে আপডেটেড রিপোর্ট বলছে যে এই আন্ডার এজের ছেলে মেয়েদের এই পেশায় লিপ্ত হওয়াটা প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 5 থেকে 6% হারে বেড়ে চলেছে। ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের সবচেয়ে আপডেটেড রিপোর্ট বলছে এই মুহূর্তে সারা ভারতবর্ষে সর্বমোট 28 লাখ ক্রস আছে, যার মধ্যে অ্যাবভ 35% ইজ আন্ডার এজেড। আপনি যখন এলেন তো সেই সময় প্রথম কিছু বলেন না, কিভাবে এখানে এলেন বা? এসছিলাম তো, কেউ তো আর চিনতো না এই জায়গা, কারোর হাত ধরে এসছিলাম। এসে তখন মালকিনের ঘরে ছিলাম, মালকিনের ঘরে থাকতে 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 তারপর নিজের ঘর নিলাম, ঘর নিয়ে নিজে আছি, ছেলে মানুষ করছি, নিজে খাচ্ছি দাচ্ছি আছি। তো মানে পুলিশের কোনো রকম অসুবিধা ক্রিয়েট করে কিনা, বা ওরা আপনাদের কতটা সাহায্য করে এই ব্যবসায়? আগে তো খুব ঝামেলা টামেলা ছিল, এখন দুর্বার হওয়ার পর থেকে কোনো ঝামেলা টামেলা নেই, আমি একদম আজাদভাবে থাকি, আমার কোনো অসুবিধা নেই। পুলিশের বলুন, পাড়ার ছেলের বলুন, কোনো দিক দিয়ে সব ঠিক আছে। মানে আগে কি এই ধরনের যখন দুর্বারের সাহায্য আপনারা পাননি, তখন কি পুলিশের কোনো রকম অসুবিধা পুলিশ করতো, আপনাদের ব্যবসায় কোনো রকম বাধা দিত? আমার তো হয়নি অবশ্য, জানি না রাস্তা যারা, আমি তো কোনোদিন রাস্তা যাইনি, আমার পুলিশের বাবদে কোনোদিন অভিযোগ নেই। কেন অভিযোগ নেই? আমার সাথে কোনোদিন দেখাও হয়নি, আমার কাস্টমারকেও ধরিনি, কিছু না, আমি ঘরেই থাকি। রাস্তায় যারা থাকে দিদিরা, তাদেরও হবে তো কাস্টমার ধরে নিয়ে যায়, তখনই ঝগড়াঝাটি লাগে। আপনি কত বছর বয়সে এসেছেন এখানে? আমি এসছি তখন কত বয়সে, অল্প বয়সে ছিল। আচ্ছা, মানে আমার জিজ্ঞাসাটা হচ্ছে মানে 18 বছরের কম ছিলেন কি আপনি তখন? হ্যাঁ, তখন কি আর 18 বছর ছিল? বিয়ে হওয়ার পরে এসছি আমি, তো আর আইবুড়ো আসেনি। আচ্ছা, বিয়ে হওয়ার পরে? আমাদের দেশে ছোটবেলায় বিয়ে হয়। আচ্ছা, কম বয়সেতে বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে খুব অভাব, জিনিসপত্র দেওয়ার জন্য স্বামীর বাড়িতে যখন না রাখতে, তখন আমি কলকাতায় কাজে আসি। কাজতে আসতে এই ব্যাপার। এদের যে পেশায় আসা এই এত কম বয়সে, এবং কোথাও তো একটা এটা ঘটনা যে এই পেশায় আসা মানে নিজেদের ওই ছোটবেলা থেকে নিজেদের এক্সিস্টেন্সটাকে শরীর হিসাবে ভাবতে শুরু করা। সেক্ষেত্রে এদের যে ভবিষ্যৎ, লার্জ নাম্বার অফ পিপল যারা ভারতবর্ষের ভবিষ্যৎ নাগরিক, তাদের ঠিক ভবিষ্যতের নির্ধারণটা কারা করছে বা কি হচ্ছে? দেখো, এটা একটা অর্থনৈতিক তত্ত্ব আছে, থিওরি। এটা তুমি যেটা চীনের ক্ষেত্রে এবং ভারতবর্ষের ক্ষেত্রে এটা তুমি দেখবে বিশেষ করে। এবং যত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে একটা অঞ্চল বা জায়গায়, তার জনসংখ্যাটাও বাড়ে এবং তার জনসংখ্যার পরিণতিগুলো এরকম হয়
তার কারণ হচ্ছে যে এখানে মানুষের সচেতনতাটা এত কম যে কোনো পরিবারে যখন একজন সন্তান জন্ম নিচ্ছে তাকে কিন্তু খুব কম বয়স থেকে, যখন তার বয়স 5-6 হচ্ছে, তখন থেকেই ভাবা হচ্ছে সে কোনো কিছু রোজগার করবে, সে রোজগার করে সংসারটাকে কোথাও একটা সাহায্য করবে। এবং এই ক্ষেত্রে দেখবে যে চাইল্ড লেবার অত্যন্ত বেশি সংখ্যা আমাদের দেশে আছে, চীনেও আছে। এবং কেননা এবং তার ফলে তারা কেননা সেখানে মনে করা হচ্ছে না যে শিশুদের আমাদের উচিত শিক্ষা দেওয়া, তার শিশুদেরকে ব্যবহারই করা হচ্ছে রোজগারের একটা উপায় হিসেবে। তার 6 বছর বয়স হলো, চায়ের দোকানে কাজে দিয়ে দিল, সেখান থেকে একটু রোজগার হলো, এইভাবে দেখতে। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে এই সমস্ত এই যে পিছিয়ে পড়া, আমি বললাম যে কিছু কিছু সাংঘাতিক দিক এই পিছিয়ে পড়ার সঙ্গে জড়িত থাকে, এরা খুব কম বয়সে কিন্তু নানা রকম ভাবে নিপীড়িত হয়। এবং যৌন নিপীড়ন যার মধ্যে একটা খুব সাংঘাতিক দিক, এবং তার পরিণতিগুলো এইভাবে ঘটে। এরাও ট্রাফিক হয়ে যায় ইকোনমিক কারণে এবং অন্যান্য সামাজিক কারণে এদের এই। ফলে আমার মনে হয় যে কোথাও তোমাকে যদি এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করতে হয়, বা আমরা যদি সত্যি চাই সমাজে এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে, তাহলে কিন্তু একটা কোনো ইকোনমিক গ্রোথ তার ভীষণ দরকার। এবং একটা মজার দিক হচ্ছে যে সেইভাবে কিন্তু আমাদের চেষ্টাটা নয়, সারা পৃথিবীর গতিটাও সেদিকে নয়। তুমি দেখবে এই যে কনজিউমারিস্ট কালচারটা যে আরো ক্রমশ বেড়ে যাচ্ছে, এবং তাতে কি হচ্ছে আরো শ্রেণীগত যে তারতম্য তৈরি হচ্ছে, অর্থনৈতিক শ্রেণীর যে বিভাজনগুলো বেড়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে, এবং কনজিউমারিজমও কিন্তু একটা রোল প্লে করে। দেখবে একটা মোবাইল ফোনের জন্য কিন্তু একটা প্রলোভন কাজ করছে, একটা ভালো পোশাক, কেননা এটা আমাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে টেলিভিশনের মাধ্যমে হোক, সিনেমার মাধ্যমে হোক, গণমাধ্যমগুলোর মধ্যে হোক, বিজ্ঞাপনের মাধ্যমে হোক। তো একটা বেটার লিভিং এর একটা ভুল ছবি আমাদের মনের মধ্যে কিন্তু কোথাও ফুটে উঠছে, এবং তারও অনেকে শিকার হচ্ছে। ফলে আমার মনে হয় এই কারণগুলোকে অ্যাড্রেস করতে হলে তোমায় কোথাও একটা অর্থনৈতিকভাবে প্রশ্নগুলোকে দেখতে হবে, সামাজিকভাবে দেখতে হবে, শিক্ষার বিষয়ে এইটা কিন্তু খুব বড় ভূমিকা। এবং এইখানে কিন্তু আমি মনে করি পঞ্চায়েত, কারণ আমাদের দেশে যা ভাবা হয়েছে একটা সময় খুব সিরিয়াসলি ভাবা হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু অনেক কাজ করা, মানে একদম রুট লেভেল থেকে, কারণ পঞ্চায়েতগুলোকে সেইভাবে কিন্তু ক্ষমতাও দেওয়া হচ্ছে। আমার মনে হয় কিন্তু প্রাথমিকভাবে পঞ্চায়েতগুলোর এখানে খুব বড় ভূমিকা আছে। আমি জানি মিড ডে মিল একটা বড় ভূমিকা, বারবার অর্থনীতিবিদরা বলছে যে মিড ডে মিলটা দরকার স্কুলে, যাতে স্কুল ছুট ছেলে মেয়ে সংখ্যাটা বেড়ে যাচ্ছে ভয়ঙ্করভাবে। তারই পরিণতি কিন্তু তুমি এগুলো দেখছো। যে ছোটবেলা থেকে গান শিখছে বা যে সে গানই করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, তার এন্টিটিটা তো শুধুমাত্র তার গলায় চলে আসছে, তো অসুবিধা কি আছে? এসবের পরে মানুষের মন থাকে, এটা সেই মনটাকে মেরে ফেলা সম্ভব না। তুমি যেটা বলার চেষ্টা করছো, সে একটা দেহ প্রধান জীবে পরিণত হচ্ছে, তো একজন গায়ক তো সে একজন কণ্ঠপ্রধান জীবে পরিণত হয়। যে আঁকে, যে পেইন্টার, হ্যাঁ, সে তো একটা রং প্রধান ব্যক্তি, তার মনের মধ্যে সারাক্ষণ রং চলছে। যে গল্প লেখে, সে তো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ঘটনায় সে গল্প ভেবে যাচ্ছে, গল্প খুঁজে যাচ্ছে। কিন্তু কিংবা যে বিজ্ঞানী এই যে গাছ থেকে আপেল পড়ে গেল, সেটা নিয়ে মাধ্যাকর্ষণ অব্দি পৌঁছে গেল, এটা কি এটা এক ধরনের অবসেশন বলতে পারো, এক ধরনের হ্যাবিট বলতে পারো, বা নিজের সত্তাটাকে কোনো একটা ভাবনায় একটা জায়গায় গিয়ে কেন্দ্রীভূত করা যেতে পারে। তো সেখানে কি আছে? সেটা একটা মানুষ যদি মানে সে যদি মনে করে যে আমার দেহটা আমার একটা অ্যাসেট, এবং এই দেহর মাধ্যমে আমি অন্যকে আনন্দ দেব, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা মনে হয় না। বিষয়টা হচ্ছে যে আমি পূর্বেই বলেছি যে একটা ওয়েস্টার্ন মানে এনভায়রনমেন্ট আমাদের সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে, বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বে আরও বেশি করে। এখন এখানে যেভাবে আমাদের ফিল্ম লাইনে বা বিভিন্ন ম্যাগাজিনে আমরা যা দেখতে পাই, বিভিন্ন মডেলিংয়ে দেখতে পাই, আজকে মানুষের মধ্যে এদিকে একটা যাওয়ার প্রবণতা বেড়েছে। এবং সেই জায়গায় করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন শিকার হচ্ছেন। এবং এটা বিশেষ করে যারা স্কুল কলেজ পড়ুয়া, আজকে তাদের মধ্যেও কিন্তু এইটা আমি একটা ব্যাধি বলবো, যে আমি লেখাপড়া করছি একটা টার্গেট দেখে, আমি মানুষ হবো, আমি চাকরি বাকরি করবো, আমি সংসার করবো, কিন্তু দেখা যাচ্ছে যে এই শিক্ষা জীবনের মধ্যখানেই এমনই একটা ব্যাধি ওদের জর্জরিত করছে, যেখানে ইউথ ফোর্স তারা মনে করছে সাময়িক আনন্দ বোধহয় তাদের জীবনের ক্ষেত্রে খুব প্রয়োজন আছে। সে কারণেই আজকে আমরা বিভিন্ন দেখেছি যে মানে বলতে গেলে টেলিভিশন থেকে শুরু করে মোবাইল পর্যন্ত আজকে সব এই যে সাইবার বিভিন্ন ঘটনা সব ঘটাচ্ছে।
তাতে কিন্তু আমার মনে হয় যে এ ব্যাপারেও আমাদের শিক্ষার দিকে যারা উন্নতি কথা ভাবছেন, শিক্ষা সম্পর্কে যারা শিক্ষাদান করছেন এবং বিশেষ করে প্রশাসনিক ব্যক্তি যারা আছেন, তাদের কিন্তু এটা লক্ষ্যমাত্রা করতে হবে। আগেকার দিনে একটি ছেলে লেখাপড়া শেষ করলে আমি দেখেছি যে বিভিন্ন সময় তার বাবা মা বলতেন তাতে আগামী যেটা করবে, পাঠটা করবে বা সেই ব্যাপারে কিভাবে এগোনো যায়। কিন্তু আজকের বাবা মারা এসে তাকে ওই মানে কোনো একটা প্রফেশনের দিকে নিয়ে যেতে চায়। এবং বিশেষ করে আমার বলতে দ্বিধা নেই, আমার কাছে বহু বাবা মা আসেন যারা আমাকে প্রশ্ন করেন যে আমার ছেলে মেয়ে মাধ্যমিক পাশ করেছে, কোথায় মডেলিং আমি শেখাতে যাব। আজকে আমি তাকে কখনো দেখিনি যে সে কম্পিউটার শিখবে বা তার একটা নিজস্ব জীবনযাত্রায় যেগুলো শেখা প্রয়োজন সেগুলোর দিকে। আমি বলছি না যে মডেলিংটা খারাপ, কিন্তু দেখা যাচ্ছে এর অন্তরালে আজকে বহু কিছু ঘটনা ঘটছে। সে কারণে আজকে বাবা মারও একটা সচেতনতা দরকার। এর ক্ষেত্রে কতগুলো বায়োলজিক্যাল সমস্যা দেখা দেয়, আর অনেক কিছু প্রবলেম আছে। ক্ষতিটা দু তরফ থেকেই হচ্ছে, মানে যারা অনিচ্ছায় আসছে তাদেরও হচ্ছে, যারা ইচ্ছা আসছে তাদেরও হচ্ছে। এবারে যতক্ষণ না সামগ্রিক জিনিসটা যদি আইনের আওতায় আসে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে ভাবাটা মানে আমার মনে হয় অনর্থক, কারণ তুমি তো আটকাতে পারছো না। একটা 18 বছরের কম বয়সী মেয়ের বিয়ে হয়ে যাওয়াটা তুমি আইনগত দিক থেকে আটকাতে পারো, কিন্তু যেখানে পুরো ব্যাপারটা এটা ইলিগাল স্টেটে রয়েছে, মানে সরকারিভাবে অনথিভুক্ত, ফলে সেখানে এটা তুমি আটকাবে কি করে? ফলে আমি মানে আমাকে হয়তো মানে আমার কথাগুলো খুব অপটিমিস্টিক হয়তো শোনাচ্ছে না, কিন্তু মানে কান্ট হেল্প, আমার মনে হচ্ছে না মানে এটা নিয়ে মানে এটা এরকম কোনো একটা রাস্তা বাতলাবার জায়গায় আমরা বসে আছি যে হ্যাঁ এটা হলে এটা হতে পারে। মানে সমস্যাটা কোথায় জানো তো? সেটা হচ্ছে যে এই পেশাটা সঙ্গে মানুষের কতগুলো মানে সাংঘাতিক রকমের প্রবৃত্তি জড়িয়ে আছে, যে প্রবৃত্তিগুলো একই সঙ্গে স্বাভাবিক আবার একই সঙ্গে অস্বাভাবিক। মানে যদি তো আমরা এরকম ভাবি যে 18 বছরের কম বয়সী মেয়েদের প্রয়োজন হচ্ছে কেন এই ব্যবসা, কারণ নিশ্চয়ই এরকম একটা সেকশন অফ কাস্টমার্স আছে যারা এটাই পছন্দ করে। না হলে একটা 4 বছরের শিশুকে রেপ করে কেন একটা লোক? সমগ্র বিশ্বজুড়ে আজ প্রস্টিটিউটদের নিয়ে কাজ করে চলেছে বহু এনজিও। প্রস্টিটিউটদের এবং তাদের সন্তানদের রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সুরক্ষা নিয়ে দেশ জুড়ে কাজ করছে এই এনজিওগুলি। সোনাগাছি এবং তার সংলগ্ন অঞ্চলের প্রস্টিটিউট ও তাদের সন্তানদের নিয়ে যেসব এনজিওগুলি কাজ করে চলেছে তাদের মধ্যে অন্যতম হলো দুর্বার মহিলা সমন্বয় সমিতি এবং সংলাপ। এই এনজিওগুলিতে উচিত শিক্ষার সাথে সাথে নাচ, গান এবং আরো অনেক বিষয়ের চর্চার মধ্যে বড় হয়ে উঠছে লোকনাথ, সোনাই কিংবা জবার মতন যৌনকর্মীর সন্তানরা। আমি সাধারণত এখানে দুর্বারের কালচারাল উইংস কোমল গান্ধারী শিখতেই এসেছিলাম শুরুতে। তো আমি এখানে যুক্ত রয়েছি প্রায় 10 বছর হতে চললো। তো শুরুতে আমি শিখতেই এসেছিলাম, তো তারপরে আস্তে আস্তে আমাদের যিনি গুরুজি ছিলেন, মানে যিনি শেখাতেন এবং এখনও রয়েছেন, শ্রী সুজয় ঠাকুর, এবং ওনার আগে শিখিয়ে গেছেন কোহিনূর সেন বরাট। তো ওনারই স্টুডেন্ট আমরা প্রত্যেকেই। তো সেই জায়গা থেকে এই জাস্ট 1 থেকে 1.5 বছর হলো আমাকে মানে শিক্ষক হিসেবে নিযুক্ত করেছেন ওনারা। আমি এখানে নিজে নাচ করি এবং এদের প্রত্যেককে শেখাই। তো তার সাথে সাথে আমরা পদাতিক যেটা রয়েছে যৌনকর্মী সন্তানদের সংগঠন, সেই সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছি বিগত 3-4 বছর ধরে। শুরু থেকেই মানে আমরা পদাতিকের শুরু থেকেই আমি রয়েছি এই সংগঠনকে লিড করার থেকে শুরু করে সমস্ত কিছু সাহায্যে।
এবং তারপরে হচ্ছে যে আমি মানে ড্রপ আউট চিলড্রেন। তো আমি ক্লাস 10 পর্যন্ত স্কুলে পড়েছিলাম, তারপরে কোনো কারণে আর্থিক দিক সবল না হওয়ার জন্য বা মানে পারিপার্শ্বিক কিছু চাপের জন্য আমি পড়াশোনাটা ছেড়ে দিই। তো সেখান থেকে আমরা আবার পুনরায় আমরা পদাতিক থেকে সিদ্ধান্ত নিই যে আমরা যারা ড্রপ আউট চিলড্রেন তাদের জন্য কিছু ব্যবস্থা করব। তো সাধারণত আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে যারা ড্রপ আউট হয়ে গেছেন তাদের অন্তত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলটা যাতে কমপ্লিট করা যায়। তো আমিও ইগনোর একজন স্টুডেন্ট, আমি এখন বিপিপি কোর্স করছি। তো এটা হয়ে গেলেই গ্র্যাজুয়েশনে বসবো। আমি তো নাচের সঙ্গে সঙ্গে আমরা পদাতিক লোকনাথের সঙ্গেই আমি প্রথম থেকেই কাজ করেছি। আমি প্রথম শুরু থেকেই আছি পদাতিকের সঙ্গে, তারপরে কোমলগান্ধারে নাচের জন্য ঢুকেছি। আর যদি আমি পড়াশোনা কেন ছেড়ে দিই, সেই আমার ভীষণ একটা ঘটনা। সেই ঘটনার পিছনে যদি আছে যে আমি স্কুলটা ইচ্ছা করে ছাড়িনি, আমি ক্লাস 7 পর্যন্ত করে ছেড়ে দিয়েছি। আমার স্কুল লাইফে আমি একজন যৌনকর্মীর সন্তান বলে আমার অনেক প্রবলেম হতো। সেই দিক থেকে আমার গাড়ি থেকে অন্য কেনা নেওয়া হয়েছে, আমাকে বাজে বাজে টোন মারা হয়েছে। সেই ক্ষেত্রে স্যার স্কুল থেকে কোনো প্রতিবাদ করেনি বলে আমি সেই আগে স্কুল ছেড়ে দিয়ে আমি এখানে চলে এসেছি। এখানে নাচের সঙ্গে যুক্ত আছি এবং নাবালিকা মেয়েদের সঙ্গে যুক্ত আছি, আমাদেরকে দেখাশোনা করছি এবং আমরা পদাতিকের সঙ্গে আছি, কোমলগান্ধারের সঙ্গে আছি। তো লোকনাথ একটার কথা বললো, আরেকটা বললো না, যেটা রবীন্দ্র ভারতী, যেটা আমাদের ওটাও আমাদের চালু হচ্ছে। আমাদের চালু হয়ে গেছিলো কিন্তু কোনো কিছু সমস্যার জন্য চাপা পড়ে গেছিলো, সেটা আবার চালু হচ্ছে। সেই রবীন্দ্র ভারতী থেকে আমি পড়াশোনা চালু করবো। আমরা সোনুর সাথে দেখা করলাম। 14 বছর বয়সী একটি বাচ্চা ছিল। সংসার বলতে সোনু আর সোনুর মা। নিজের বাবাকে কখনো দেখেনি সে। সোনুর মা যৌন পেশা করেন। সোনুর রোজকার জীবন আর 5টা বাচ্চার থেকে সম্পূর্ণভাবে আলাদা। স্কুল থেকে কখন ফিরিস? 3:30। 3:30। তারপর স্কুল থেকে ফিরে তারপরে এত সব কাজ করিস, তারপর পড়াশোনা? অফিসে যাই, অফিসে লাজিমাসি আছে, ওরা লাজিমাসি পড়ায়, তার মধ্যে আবার ফিল্ডেও। আর তুই দূরবারে কতদিন থেকে যাচ্ছিস? দুবার 4-5 বছর ধরে। 4-5 বছর? তাই তো 5 বছর ছোট, তাই না? আচ্ছা, আমি তুই কোনো দূরবারের কালচারাল উইংসের সাথে যুক্ত না? নাচ গান করিস না তুই? হ্যাঁ, আমরা পদাতিক সংগঠন করি আর নাচ করিস। তুই বড় কি হবি? তুই তো বড় হয় ডান্সার। ডান্সার? মানে তোর পড়াশোনার থেকে ডান্সটা বেশি পছন্দের? তোদেরও ডান্স কি ওই লোকনাথ দাই করায়? কোন জাতীয় ডান্স শিখিস তুই? আমি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ। আর সেদিন তুই যেটা বলছিলিস না যে তুই তোকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল, তারপরে আবার তো সেটা এইখানে যখন আমি একটা স্কুলে পড়তাম তো আমার বাড়ি থেকে মামা এসেছিল। মামার অনেক টাকার দরকার ছিল, তো মায়ের কাছ থেকে 5,000 টাকা আর আমাকে নিয়ে গেছিলো, বলেছিল আমি ওখানে স্কুলে ভর্তি করব, কিন্তু সেটা করেনি। মামা স্কুলে ভর্তি করেনি, এক বছর ওখানেই ছিলাম। তারপরে আবার মায়ের কাছে দিয়ে গেল। তারপরে অনেক দিন পর আমি স্কুলে ভর্তি হয়েছি। কোথায় নিয়ে গেছিল তোকে? আমার বাড়িতে। কোথায় সেটা? বনগা। ওখানে কে কে আছে? ওখানে দিদা আছে, দিদি আছে, দাদারা আছে, মামিরা আছে। মামি মানে ওটা তোর মামার বাড়ি? হ্যাঁ, মামার বাড়ি। তো মামার বাড়িতে জানে যে তুই যে এখানে থাকিস বা? না, সেই রকম কেউ জানে না। আমার দাদারা আসে, দাদারাই জানে যে আমার মা পেশা করে, কিন্তু আদার্স বাড়ির লোকে কেউ জানে না।
25শে ডিসেম্বরের কেকের বাটি আজও মনে হয়। এই কাজগুলো তোকেই করতে হয়? মা তো ওখানেই সারাক্ষণ থাকে, কি করবে? সারাক্ষণ মা ওখানেই থাকে। সকালে শুধু চানটা করে খাবারটা খায় ব্যাস, তারপরে বেরিয়ে যায়। সারাদিন ওইখানেই কাটে। দুপুরে কোনোদিন খাবার খেতে আসে, কোনোদিন খেতে আসে না। আর রান্না কি করে? রান্না যখন আমি স্কুলে যাই না তখন আমি করি, আবার কোনো দিন মা করে, আবার কোনো দিন রান্না হয় না, রাত্রিরে আমি করি। স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওগুলো সারা বিশ্বজুড়ে তো এদের নিয়ে কাজ করছে। তো এনজিওর যে কন্ট্রিবিউশন বা ভূমিকা এদেরকে মানে রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে বলুন, এবং আপনার শ্যুটটা আমার একটু অন্যরকম লাগছে। ম্যাক্সিমাম এনজিওর লোক যারা এদের নিয়ে কাজ করেন তারা কিন্তু এদের সেক্স ওয়ার্কার বলতে অভ্যস্ত, মানে ব্যাপারটাকে লিগালাইজেশনের দিকে বারবার নিয়ে যেতে চান। আপনি কিন্তু বারবার রিহ্যাবিলিটেশন প্রসেসের কথা বলছেন, এই জায়গা থেকে বের করে এনে মূল স্রোতে ফিরিয়ে আনার কথা। এই যে ভাবনা চিন্তাধারা, এর ফিলোসফিক্যাল দিকটা ঠিক কি, মানে আপনি কিভাবে ভাবছেন এনজিওর ভূমিকাটা নিয়ে? ব্যাপারটা হচ্ছে এই যে সারা বিশ্বতেই আজকে যেমন চাইল্ড লেবার নিয়ে ভাবা হচ্ছে, আজকে যেমন হেলথ নিয়ে ভাবা হচ্ছে, এইডস নিয়ে ভাবা হচ্ছে, সেক্স ওয়ার্কারদের নিয়ে ভাবা হচ্ছে, এবং বেশ কিছু সংগঠন পৃথিবীতে জন্মই হয়েছে যে যারা এই যৌন কর্মীদের সম্পর্কে ভালো চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে। কিন্তু আমরা যেটা ভারতবর্ষের বুকে, রাজ্যের বুকে দেখি, যারা এই ধরনের সংগঠন আছে, যারা বিদেশি অর্থ পান, যারা হয়তো ভারত সরকারের টাকা পান কি রাজ্যের টাকা পান, কিন্তু অ্যাকচুয়ালি স্বাভাবিক ধর্মভাবে যাদের জন্য কাজ করা উচিত এবং যাদের মূল বিষয়টাই হচ্ছে মূল স্রোতে ফিরিয়ে আনা, এডুকেশন দেয়া, তাদের শেল্টারের ব্যবস্থা করা, এই জায়গাটা কিন্তু বলতে গেলে বহু এনজিও পিছিয়ে আছে। আমরা জানি না যে তারা তাদের মূল স্রোত থেকে কেন ব্যাক করছে, তারা মূল কাজ যেটা সেটার দিকে বেশি ভাবে মদত দিচ্ছে না, এটা আমরা বহু ক্ষেত্রে দেখি। উল্টে সেক্স ওয়ার্কার হিসেবেই তাদের ব্যাপারটা হচ্ছে এখন সারা পৃথিবীতেই যেন একটা জোয়ার উঠেছে, সেই জোয়ারে এরাও গা ভাসিয়েছে। কিন্তু মূলত আমাদের লক্ষ্যমাত্রা তো হওয়া উচিত যে এই যে সমস্ত মহিলারা কাজ করতে আসছেন তাদের কিছু কাউন্সেলিং করা, তাদের বোঝানো। আজকে অনেকে যারা বিপাকে পড়ে এসছে, যে আবার ঘরে ফিরে যেতে চায়, সেই ব্যাপারটা এনজিওদের আরও বেশি জোর দেওয়া উচিত। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি অনেকেই ঘরে ফিরে গেছে, আবার তারা নিজেদের মতো সংসার যাপন করছেন। হতে পারে আমাদের সমাজ ব্যবস্থা একবার যদি চিহ্নিতকরণ হয়ে যায় তাহলে অনেকেই নিতে চায় না, কিন্তু সেইখানেই এনজিওদের একটা বড় রোল। যে একটা মানুষ হয়তো ভিক্টিমাইজ হয়েছে, এই সমাজের মধ্যে কেউ হয়তো তাকে সেখান থেকে নিয়ে এসে এই প্রফেশনে লাগিয়েছে, সে ইচ্ছুক ছিলেন না, কিন্তু যে কোনো কারণেই চাপের মুখে তিনি স্বীকার করেছেন, বশ্যতা স্বীকার করে চিহ্নিতকরণ হয়েছে। তা আমার যদি সেই রকম মোটিভেট হয় যে আমি সেই মানুষটাকে ফিরিয়ে এনে সমাজের মূল স্রোতে আনবো, সেই জায়গায় মনে হয় এনজিওদের আরও বেশি অংশগ্রহণ করতে হবে কাজটার মধ্যে। টিনেজারদের আটকাতে হবে, শুধুমাত্র প্রশাসনের দয়া দাক্ষিণ্যে থাকলে চলবে না, অন্তত এই ধরনের এনজিওগুলোর যে একটা নিজস্ব আদর্শ আছে সেটাকেও প্রতিফলন করতে হবে। আজকে আমরা দেখছি সারা পৃথিবী জুড়ে এইডস নিয়ে খুব চিৎকার চেঁচামেচি। আজকে যে কারণেই হোক সারা পৃথিবীতে এর জন্য প্রচুর টাকা পয়সা আসছে, বহু সংগঠন গড়ে উঠেছে, খুব ভালো কথা। কিন্তু এই সমস্ত সেক্স ওয়ার্কারদের বেসিক যে ট্রিটমেন্ট, বেসিক যে অসুস্থতা, একটা মানুষের রক্ত অল্পতায় ভুগতে পারে, একটা মহিলা দেখা যায় লিভার জনিত রোগে ভুগছে, একটি মহিলা অপুষ্টিজনিত হতে টিবি রোগের শিকার হচ্ছে, সেদিকে কিন্তু আলোকপাত খুব একটা নেই। তার কারণটাই হচ্ছে যে একটা মারণ ব্যাধি নিয়ে যত হইচই, কিন্তু মূল বিষয় একটি মহিলা, একটি মহিলা সে এক একটা ঘরে দেখা যায় যে 4-5টা কাস্টমার আসছে,
সময় বাধা আছে, তাহলে অপরিচ্ছন্নতা, পরিষ্কারের অভাব এবং এই যে একেবারে বলা যায় ট্রেন লাইনের মতো গতিশীল একটা প্রফেশন চলছে, তাতে তো অসুস্থতা আরও বাড়বে, তাতে তো পরিবেশ নিশ্চয়ই সুস্থ হবে না। এবং আরও সবচেয়ে দুঃখ লাগে যে যারা ইতিমধ্যেই মা হয়েছেন, যে সমস্ত ছোট ছোট বাচ্চা তাদেরকেও ওরা যেহেতু সবাই প্রফেশনে বেশি টাকা কামাতে পারেন না, ফলে তাদের পক্ষে সে শিশুকে ঠিক করে মানুষ করবার মতো স্পৃহা নেই, সেইভাবে করে উঠতে পারছেন না। এইখানে এনজিওর একটা বড় দায়িত্ব যে সেই বাচ্চাগুলোকে ওই আধার থেকে সরিয়ে এনে অন্তত উজ্জ্বলতর আলোকে রেখে তাকে মানুষ করানো, তাকে লেখাপড়া দেওয়া। তার কারণ এই সমাজ ব্যবস্থায় কেউই বলতে পারবে না এই প্রফেশন একটু উঠে যাবে, কিন্তু এই প্রফেশনের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধতা আনা, এই প্রফেশনের মধ্যে থেকেও যদি কেউ সুস্থ জীবনে ফিরে আসতে পারে তার দিকে লক্ষ্য রাখা, তাদের সন্তান সন্ততিকে আমরা যদি লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারি, ও যাতে পরে মাকে নিয়ে চলে আসতে পারে প্রফেশন থেকে, এই উদ্যোগটা কিন্তু সবচেয়ে বেশি করা প্রয়োজন এই মুহূর্তে। আমার ধারণা এনজিওরা প্রত্যেকেই ভালো, প্রত্যেকেই কাজ করার ইচ্ছে থাকে, কিন্তু অনেকেই মূল স্রোত থেকে সরে যান। সেই জায়গাটা আমাদের দেখতে হবে, কারণ যার জন্য সে টাকা পয়সা পাচ্ছে, যে প্রফেশনের উন্নতির জন্য তাকে কাজ করবার অধিকার দেওয়া হয়েছে, যদি দেখা যায় সেই অধিকারের মধ্যে সে নেই। আমরা জানি যে ভারতবর্ষের বহু জায়গায় বহু সংগঠনও আছে যারা হয়তো এই টিনেজারদের এই প্রফেশনে মদতদারও করছে অনেক ক্ষেত্রে। তা সেই কারণে আমার মনে হয় যে এত বড় একটা সারা পৃথিবীর আন্তর্জাতিক সমস্যা, এই সমস্যা সমাধানে হয়তো কতিপয় কোনো একটা প্রতিষ্ঠানের পক্ষে বা কোনো ব্যক্তিগত মানুষের পক্ষে সম্ভবপর নয়। তিনি হয়তো আন্দোলনটা সূচনা করতে পারেন, আন্দোলনে মদত করতে পারেন, কিন্তু গভর্নমেন্টের এবং সামাজিক প্রতিষ্ঠানে দুজনের সক্রিয় সহযোগিতা চাই। দেবরানী করের কলকাতার নট নটি একটা বই আছে, তো তাতে দেবরানী কর কয়েকজন ইন্টারভিউ নিয়েছেন। একজনের অদ্ভুত ইন্টারভিউ, আমি না বলে পারছি না, গল্পটা বলা দরকার। যে ভদ্রমহিলা, তিনি গ্র্যাজুয়েট, তাকে তার সাথে ফিজিক্যালি মিট করে এক হবু ডাক্তার, যে কিনা আমেরিকায় চলে যায় এবং উচ্চতর শিক্ষার জন্য, এবং কোনোদিন ফেরেনি। ভদ্রমহিলা প্রেগন্যান্ট হয়ে যান, তাকে অ্যাবর্শন করতে তিনি বাধ্য হন, কিন্তু ভদ্রমহিলা ভালোবাসতেন। ইতিমধ্যে বাড়ি থেকে চাপ আসে যে বিয়ে করা, ভদ্রমহিলা বাড়ি ছাড়েন। এক সমাজ কল্যাণ কর্মী, এখন এনজিও শব্দটা খুব প্রচলিত, তো সেই সমাজ কল্যাণ কর্মী জনৈকা ভদ্রমহিলা, তিনি ওকে শেল্টার দেন, একটি কাজ দেন, হাওড়ায় একটি কাজ পায় প্রাইভেট ফার্মে। একদা রাত্রে রেপ্ট হন আমাদের গল্পের নায়িকা, এবং সেই অবস্থায় তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আবার ওই ভদ্রমহিলার কাছে যখন আসেন, ভদ্রমহিলা স্টেট বলেন, শোনা যাচ্ছে তো একটা ঘর আছে, 100 টাকা ভাড়া নেবে, টাউট হিসেবে কাজ করে। এটা একটা ধর্ম, খুব নগ্নভাবে নেকেডলি এরা এই ধরনের ব্যবসার সাথে। এনজিও মানেই তাই, তাদের কাছে এটা একটা প্রজেক্ট। দুদিন বাদে স্ট্রিট চাইল্ড প্রজেক্ট হবে, তারপরে ব্লাইন্ড প্রজেক্ট হবে, তারপরে হিয়ারিং অফ দি মানে যারা শুনতে পান না কানে, তাদের একটা প্রজেক্ট হবে। মানে এনজিও মানেই তাই। কিন্তু মানে আজকের পৃথিবীতে এটা ভীষণভাবে এক্সপোজড হয়ে গেছে যে মানে টাকাটা আমাদের একটা মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। মানে সেখানে এনজিও হঠাৎ তারা এসে ভীষণভাবে তারা সত্যি সত্যি মানুষের দুঃখে তারা করে ফেলবেন এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু আমি বলতে চাইছি যে দ্যাট ইজ দি অনলি ওয়ে আউট। তবু তারা কাছাকাছি যেতে পারছে, তারা সমস্যাটার মধ্যে যেতে পারছে। আমি যদি স্বার্থটাও ধরে নিই, অন্তত স্বার্থের কারণেও তাদের নিজেদের ইনস্টিটিউশনটা বা অর্গানাইজেশনটার টিকিয়ে রাখার স্বার্থেও যদি কিছুটা কাজ করে, তাহলেও খানিকটা কাজ হবে আর কি। আমাদের সমাজে তীব্র গতিতে বিস্তার লাভ করছে এই যৌন ব্যবসা, এবং তার ফলে দিনের পর দিন বেড়ে চলেছে কনস্টিটিউশন বিরোধী একাধিক কার্যকলাপ। এমন সময় সরকার বা গভর্নমেন্টের ভূমিকা ঠিক কতটা সক্রিয় তা ভেবে দেখার বিষয়।
সোনাগাছি তথা ভারতের অন্যান্য যেসব রেড লাইট এরিয়া আছে সেখানকার যৌনকর্মী এবং তাদের সন্তানদের স্বাস্থ্য কিংবা শিক্ষার ব্যাপারে ঠিক কতটা সজাগ আমাদের সরকার? সরকার এবং রাজনৈতিক নেতারা ভীষণভাবে ঔদাসীন্য দেখাচ্ছেন। তো এটা কি কোথাও একটা ইন্টেনশনাল বলে মনে হয়, না ব্যর্থতা তাদের? এটা কি ভাবছেন এটা নিয়ে? না, ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় সরকারের কাছে পরিচ্ছন্ন, স্বচ্ছতা, সুস্থতা চাই। এক্স্যাক্টলি। আমরা কখনোই চাইবো না যে গভর্নমেন্ট কোনো রকমভাবে একটা অন্যায়কে সাপোর্ট দিয়ে যাবে। আমার ধারণা গভর্নমেন্টের যে আইন তৈরি হয়, গভর্নমেন্টের যে আইন মোতাবেক যারা থাকেন, তর্কের খাতিরে ধরা যায় যে প্রত্যেকেই সুস্থ ব্যবস্থাপনার সাপোর্ট দেন। কিন্তু একাংশ মানুষ আছে যারা এই আইনের ভায়োলেট দেখেও তারা কিন্তু কোনো প্রতিবাদ করে, তারা কিন্তু কখনো অ্যাকশান নেন না। এখানেই আমার প্রশ্ন যে স্বরাষ্ট্র দপ্তর যারা এই পুরো বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল, তারা আজকে যে মহিলা বিভিন্ন গ্রাম থেকে চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে, টিনেজাররা কাজ করছে, আমার ধারণা স্বরাষ্ট্র দপ্তর সবই এই বিষয়টা জানে, বা যাদের ওপর দায়িত্ব আছে তারা জানেন, কিন্তু কেন এটা আমি একটু ইন্টারাপ্ট করে একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিই। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন ভারতবর্ষে নেপাল এবং বাংলাদেশের এলওসি এরিয়া থেকে 200 জন মাইগ্রেটেড হয় অনলি ফর দ্য সেক অফ দিস পার্টিকুলার প্রফেশন। তো এই ইনফরমেশনটা সরকার দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট দিচ্ছে, অথচ সেখানে তারা কোনো অ্যাকশন নিতে ব্যর্থ। আপনি যেটা বলছিলেন জাস্ট এই ইনফরমেশনটা আমি এটাই, তাহলে আমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশাসনের যারা দায়িত্বে আছেন, যারা এই বিষয়ে দেখভাল করবেন, তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ফাঁক রয়েছে। আজকে বাংলাদেশ থেকে এখানে মহিলা আসছে, নেপাল থেকে আসছে, তাহলে আমাদের বর্ডার কি করছে, তাহলে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছে, তাহলে আমাদের গোয়েন্দা দপ্তর কতটা সজাগ, এই প্রশ্ন আসতেই পারে। আমার ধারণা হচ্ছে, যেটা আমি পূর্বেই বলেছি, যে এই র্যাকেটের সঙ্গে হয়তো অনেক মানুষ যুক্ত আছে যারা হয়তো সমাজে প্রতিপত্তিশীল আছে। তা নাহলে কখনোই সম্ভবপর নয় এই বিশাল সংখ্যক টাকা দিয়ে কেনাবেচার বাজারে এই প্রফেশনটাকে জিইয়ে রাখা। গভর্নমেন্টের এ বিষয়ে কাজ করতে গেলে হয়তো অনেক রাজনৈতিক বাধা থাকতে পারে। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে অনেক মহিলা যারা বিভিন্ন গ্রাম থেকে পাচার হয়ে গেছে, পরে সংবাদ পেল, সেখানে সঠিকভাবে তাকে নিয়ে আসা বা এই ব্যাপারে লক্ষ্য রাখা অনেক ক্ষেত্রে হয় না। এখানে কিছু রাজনৈতিক মানুষ আছেন যারা এই প্রফেশনের সঙ্গে নিজেদের নিবিড় করে সম্পর্ক রেখেছেন, যেখানে প্রশাসনকে হয়তো অনেক সময় পিছিয়ে আসতে হয়। রাষ্ট্র বা সরকার একটা দুটো এক জিনিস না। এখানে রাষ্ট্র শব্দটা আমরা ব্যবহার করব। রাষ্ট্র শব্দটা কেন ব্যবহার করব? কারণ রাষ্ট্রের প্রয়োজন হচ্ছে যে এই ব্যবস্থাটাকে যেন তেন প্রকারেণ টিকিয়ে রাখা, এবং যেন তেন প্রকারেণ টিকিয়ে রাখার জন্যে মানুষকে, মানে আগে যেটা হতো যে হারেম ঠারেম ছিল সেখানে, বা 100টা বা 150টা বা 50টা সে কেপ রাখতে পারতেন। রাড়ি গাড়ি জুড়ি বাড়ি হুতম প্যাঁচার নকশায় পাবে, সে কলকাতার বৈশিষ্ট্যই ছিল, কিন্তু বাবুদের বৈশিষ্ট্য। সাধারণ মানুষের মধ্যে এই ধরনের লাম্পট্য ছিল না। লাম্পট্যের সোশ্যালাইজেশন এই রাষ্ট্র ব্যবস্থাটা করে, যার জন্য সে ওর হাউস খোলে, সে ব্রথেলগুলো খুলে দেয়, প্লাস কোয়ার্টার তৈরি করে। কোয়ার্টার শব্দটা খেয়াল করে। তো স্বভাবতই রাষ্ট্রর একটা ভীষণ প্রয়োজন। রাষ্ট্রের এগুলো ব্যবহার করে রাষ্ট্র। কীভাবে ব্যবহার করে? রাষ্ট্র ব্যবহার করে এই জন্যে যে দুভাবে। এক, রাষ্ট্র সরাসরি সবসময় ব্যবহার করছে এমনটা না, তারা রাজনীতিকদের মধ্যে ব্যবহার করে। পুলিশ, মানে এই যে একটা ভিসিএস সার্কেল রয়েছে, সেখানে পুলিশ যুক্ত, রাজনৈতিক নেতা যুক্ত, দালাল যুক্ত, মাসি যুক্ত, মদ বিক্রেতা যুক্ত, বাড়িওয়ালা যুক্ত, ড্রাগ হেরোইন হাসিস যুক্ত, টাউটরা যুক্ত, এবং এই সমস্ত কিছুর উৎস হচ্ছে মানুষের দারিদ্র্য। প্রস্টিটিউটদের সম্পর্কে সরাসরি আমার কিছু অভিজ্ঞতা রয়েছে, যদিও আমি কোনো এনজিওর সাথে না থাকার ফলে। মানে আমি একটা জায়গায় কাজ করতাম খিদিরপুরে, যে বিল্ডিংটা আমার থাকতে তো তার পাশের ঘরটাই হচ্ছে একটা হোর হাউস।
অত্যন্ত স্বাভাবিক সাধারণ কতগুলো দুঃখী মানুষ এই সমাজ ব্যবস্থাটা যাদের গলা টিপে ধরছে, বাধ্য করছে দেহ বিক্রি করতে। আসলে সবচেয়ে বড় প্রস্টিটিউট হচ্ছে এই সিস্টেমটার যারা টিকিয়ে রেখেছে সেই পলিটিশিয়ানরা, তারা পলিটিক্যাল প্রস্টিটিউট। দেখো, পার্লামেন্টে মেয়েদের রিপ্রেজেন্টেশন 30-33% হবে, সেটা এখনো বিল পাস করাতে হয়নি। ফলে মেয়েদের রিপ্রেজেন্টেশন, মেয়েদের সমস্যা এই দেশে অনেক পরে অ্যাড্রেস হতে শুরু করেছে। প্রথম দিকে প্রায়োরিটি লিস্টে সেগুলো নেই। বললাম তো, একটা উদাহরণ দিলাম যে পার্লামেন্টে যে মেয়েদের রিপ্রেজেন্টেশন সেই বিলটাও এখন পাস করানো যায় হয়নি পার্লামেন্টে পাস। ফলে এই সমস্যাগুলো তো বুঝতেই পারছো, একটা উদাসীনতা এগুলোর প্রতি আসে হচ্ছে। এবং সেই জন্যে আমার মনে হয় যে যেমন এনজিওগুলোরও হয়তো অনেকটা এগিয়ে আসতে হবে, এবং এই ধরনের পিছিয়ে পড়া দেশে তো এনজিওগুলোর একটা ভূমিকা থাকে, তাদেরকেও করতে হবে, কিন্তু সরকারের উপর একটা চাপ তৈরি করতে হবে। আমি মনে করি যে সেটা এই যে আমরা থ্রু হুইচ, সেটা তোমার গণমাধ্যম হোক, হতে পারে মিডিয়া হতে পারে। মিডিয়া একটা দেখো, আধুনিক গণতন্ত্রে তো মিডিয়া একটা খুব বড় ভূমিকা পালন করতে পারে না, ওয়ান অফ দি পিলার্স অফ ডেমোক্রেসি মিডিয়া। ভারতবর্ষের মতন তৃতীয় বিশ্বের দেশগুলি তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কিংবা পারস্পরিক দ্বন্দ্বের ফলে আগে থেকে যেসব সমস্যায় আচ্ছন্ন, সেখানে এই প্রস্টিটিউশন এবং তার সাথে জড়িত সমস্যাগুলি থেকে বেরোনোর রাস্তাটা ঠিক কি? তাহলে আপনি এর সমাধানের পথ হিসেবে আমাদের দুটো অসাধারণ উদাহরণ রয়েছে। আমাদের দুটো, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আর একটা হচ্ছে চায়না। আমি একটা বই পড়তে অনুরোধ করব, নিষিদ্ধ দেশ নিষিদ্ধ কথা। মহিলাদেরকেই, মহিলাদের সম্পর্কেই, নারীদের জগৎ সম্পর্কেই পুরুষকে শৈশব থেকে শেখানো হয়, যেটা একটা রহস্যময় ব্যাপার। তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত পবিত্র, এবং নারীদেরকেও ভাবা শেখা হয়, মানে ছদ্ম একটা তোমার পবিত্রতার কথা বলে। তাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে, আরোপ করে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে, যেন আমার ভোগ্যপণ্য। এবং পুরুষকে শেখানো হয় নারী তোমার সেবা করবে, নারীকে শেখানো হয় তুমি পুরুষের সেবা করবে। তীব্র প্রতিবাদ আসতে পারে এই কথা, কই আমি এমএসসি পাস করে কলেজে অধ্যাপনা করছি, বম্বুক ম্যানেজমেন্টে আমি মাস কমিউনিকেশনে ছাত্র বা ছাত্রী, কই আমি তো এরকম ভাবে ভাবি না। ভাবি কেন? গোটা সমাজটায় যে আইডিওলজিক্যালি যে প্রাধান্যকারী যে দিকটা রয়েছে, সেটা হচ্ছে পুরুষতন্ত্র। সেই পুরুষতন্ত্রকে আমরা অতিক্রম করি না কেন? কারণ তার সাথে যুক্ত রয়েছে সম্পত্তি ব্যবস্থা, যে সম্পত্তি ব্যবস্থাকে ভাঙি না। ভাঙি না বলে পুরুষতন্ত্রও ভাঙে না। সোভিয়েত ইউনিয়ন আর চীনে কি করলো? এই পুরুষতন্ত্রের গোড়ায় কুড়ুল মারল, সম্পত্তি ব্যবস্থাকে উচ্ছেদ করে দিল, পরিষ্কার বলে দিল যে খেতে পাবে, খেতে যদি চাও খাটতে হবে, যে খাটবে না সে খেতে পাবে না, মানে যৌথ খামারের কনসেপ্ট। এবং তৎসত্ত্বেও যে শ্রমিকরা এতদিন ধরে ব্রথেলে যেতেন, তাদের সম্পর্কে কি করা হতো না? মারপিট করা হতো না, মারা হতো না, বকাবকিও করা হতো না। একদিকে প্রস্টিটিউটদের রিহ্যাবিলিটেশন, একসাথে ছেলেমেয়েরা স্কুলে পড়ছে, রাষ্ট্র ঘোষণা করে দিল কোনো সন্তান অবৈধ নয়। ফলে প্রস্টিটিউটদের যে ছেলেরা ছিল তারা আর অবৈধ থাকলো না, রাষ্ট্র তার দায়িত্ব নিল সরাসরি। একসাথে সবাই এক স্কুলে পড়ছে, এক জায়গায় থাকছে, এবং পরিষ্কার গোটা সমাজটাকে শেখানো হচ্ছে যে আসলে তোমাদেরই ক্লেদের ফল, তোমাদেরই কর্মের ফল এরা। লজ্জাটা ওরা পাবে না, তোমরা লজ্জাটা পাবে, কারণ এই রোগের নিরাময় তোমরা করো। আমি একটু শেষ করিনি, আর একটা কথা বলছি। তৎসত্ত্বেও লুকিয়ে চুরিয়ে কিছু ব্রথেল ছিল, এবং শ্রমিকরা সেখানে যেত কারণ তাদের দীর্ঘ অভ্যাস ছিল, তাদের পারিবারিক অসামঞ্জস্য, পারিবারিক অসম্পূর্ণতা ইত্যাদি সমস্যা। আর একটা কি? একটা হচ্ছে অভ্যাস, বহু বছরের অভ্যাস। তাদেরকে কি করা হতো? পার্টি কি করতো তাদের ক্ষেত্রে? কমিউনিস্ট পার্টির কথা বলছি, তাদেরকে বন্ধুরা বোঝাতো, পার্টির মিটিংয়ে বলা হতো। আর যদি কাউকে দেখা যেত লুকিয়ে যাচ্ছে, তার বাড়ির গেটে স্টিকার মেরে দেওয়া হতো
যে হচ্ছে ব্রথেল গোয়ার একা হয়েছে আস্তে আস্তে, এবং সে বাধ্য হতো তার অভ্যাস পরিত্যাগ করতে, তাকে অন্য কাজে ঠেলে দেওয়া হতো। মানে বিভিন্ন ভার্সিটাইল ওয়ার্ক রয়েছে, তার মধ্যে মানুষ ইনভলভমেন্ট এবং বৃহত্তর উদ্দেশ্যে মানুষ ইনভলভমেন্ট, মানুষকে উন্নত করে। নইলে কোনো না কোনোভাবে আমরা যারা ব্রথেল গোয়ার নই, আমরাও যেরকম মধ্যে বিভিন্ন ধরনের পারভার্সন করছি। আসলে পারভার্সনটাই সমাজ তৈরি করে। তুমি যতক্ষণ না স্বনির্ভর করতে পারছো, ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারবে না। কারণ একটি স্বনির্ভর মেয়ে কিন্তু পারে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। মানে আপনি বলছেন সমস্যাগুলোকে চিহ্নিত করা প্রথমে প্রপারলি, এবং তার জন্য আমি খুব সহজ মানে আমি তোমাকে একটা খুব অন্য উদাহরণ দিচ্ছি। এখনো তো শহরেও তুমি দেখবে এখনো কত মূল্যবোধের দিক থেকে সমাজ পিছিয়ে। এখনো একটা শ্রেণীর মেয়েরা কিন্তু মনে করে, বা তার বাবা মা মনে করে যে বিয়েই হচ্ছে একমাত্র যে মেয়ে জন্য, এবং সেই বিয়ের প্রক্রিয়ায় পড়ে কত মেয়ে বঞ্চিত, মানে কত মেয়ে অত্যাচারিত হয়। মেয়েদের একটা কোথাও নিজেদের সচেতনতাও খুব তীব্রভাবে তৈরি, সেটা হয়তো মেয়েদের নারী শিক্ষার প্রসারটা আমাদের দেশে কম, তো সেটা অনেকদিন ধরে পিছিয়ে থাকছে আমাদের দেশ। স্ট্যাটিস্টিক্যালিও দেখবে আমাদের খুব পিছিয়ে। তো সুতরাং সেই জায়গাটা হয়তো আরো বাড়ার, মেয়েরা আরো স্বাবলম্বী যত হবে তত এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। সমাজ একটা সোসাইটি যেখানে ইকোনমিক ব্যালেন্স আছে, যেখানে অর্থনৈতিকভাবে এই শ্রেণী বিভাজনটা এত তীব্র, এত স্পষ্ট নয়, মানে এত এরকম ভয়ঙ্কর নয়, এবং যেখানে শিক্ষার প্রসার আছে, যেখানে বিকল্প জীবিকার রাস্তা আছে, লোকে কাজ পায়, সেই সমাজে এই সমস্যাগুলোর সমাধান করতে পারে। এবং তোমরা যে ধরনের কাজ করছো, ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টারিজ, এগুলো তো এখন ফরম্যাটের তো ব্যাপার নেই। এখন তো তুমি যে কোনোভাবে ডিগ্রি প্লেয়ারে চালিয়েও দেখতে পারো। ফলে এই নানাভাবে কিন্তু একটা কোথাও অ্যাওয়ারনেস তৈরি করা যায়। শেষ প্রশ্ন বাবা, এবং অ্যাওয়ারনেস হয়েছে কিন্তু আমার কাছে, আমি দুটো এনজিও কালের ডিভিডি আমার কাছ থেকে নিয়ে গেছে। কাটাতারের ডিভিডি একটা এনজিও দিল্লি থেকে নিয়েছে, ওরা ডিসপ্লেসমেন্টের উপর কাজ করে। হ্যাঁ, তো নিশ্চয়ই ওরা ছবিগুলো দেখিয়ে ওদের মনে হচ্ছে আচ্ছা এই ধরনের সমস্যা তৈরি হতে পারে, বা এই ধরনের এই সমস্যাটা আমাদের এই অঞ্চলেও আছে হয়তো, সেগুলো তো ওদের বুঝতে সুবিধা হয়েছে নিশ্চয়। অনেক সময় তো সমস্যাগুলো আইডেন্টিফাই করাই কঠিন, অনেক সময় আইডেন্টিফাই করা যায় না। তো সেই জন্য সিনেমা কেন সাহিত্য বা এই সমস্যার একটা চিহ্নিতকরণ করতে পারে। এটা একমাত্র এই সোশ্যাল অ্যাওয়ারনেস ছাড়া, যেভাবে ধরো তোমরা কাজ করছো, যেভাবে প্রচুর এনজিও কাজ করছেন, সেটাই একমাত্র রাস্তা বলে আমার মনে হয়। মানে এই মুহূর্তে আমি কোনো ওয়ে আউট দেখতে পাচ্ছি না। ওয়েস্টার্ন এনভায়রনমেন্ট আমাদের যেভাবে শিকার হচ্ছি, আমি আমার দেশের কথা বলবো, ভারতবর্ষের কথা বলবো, সেখানে কিন্তু আজকে লেখাপড়ার পাশাপাশি টিনেজারদের যারা খুব অল্প বয়সী, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই মাদকতার মধ্যে হারিয়ে যাচ্ছে। সেই জায়গাটা আমার মনে হয় বাবা মার একটা সবচেয়ে বড় রোল, গভর্নমেন্টের অবশ্যই রোল। তার কারণ যদি দেখা যায় যে একটা বেশি পার্সেন্টেজ ছেলে মেয়ে ওই প্রফেশনে যুক্ত হতে শুরু করে, তাহলে নিশ্চিতভাবে আমাদের দেশের একটা অন্ধকার দিক আমরা দেখবো, কখনোই আমরা আলোর দিক দেখতে পাবো না। সেই কারণেই আমার মনে হয় আরও বেশি করে সচেতনতার দিকে জোর দিতে হবে প্রশাসনের, এবং যারা এডুকেশন নিয়ে আছেন কলেজে, বিভিন্ন স্কুলে, তাদেরও, যারা পুরোধা আছে তাদেরও কিন্তু ধীরে ধীরে এ ব্যাপারে নজরদারিটা বাড়াতে হবে। আমি আশা করি যে এই রকম বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে আরও বেশি মানুষের অগ্রাধিকারও মানুষ জানুক। কারণ সবাই কিন্তু এই র্যাকেট, এই চক্র কিভাবে হয় সর্বস্তরের নাগরিকরা জানেন না। আমরা যদি যত বেশি সচেতনতা করতে পারবো, যত গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বোঝাতে পারবো, যে সমস্ত বর্ডার এরিয়া আছে সেখানকার গিয়ে পরিবারগুলোকে যদি বোঝাতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই এই সমস্ত যারা চক্র আছে তারা অতটা সুযোগ পাবে না। ভারতবর্ষ সহ সারা বিশ্বের এক আন্তর্জাতিক সমস্যায় প্রতিটা ব্যক্তি। এটাকে ঘিরে রয়েছে বিভিন্ন সমস্যা, এবং সেই সমস্যাগুলির পেছনে লুকিয়ে রয়েছে অর্থনৈতিক কারণ, শিক্ষাগত কারণ, রাজনৈতিক কারণ, ব্যক্তি স্বার্থ। আবার এই সমস্যাগুলির সমাধান খোঁজার জন্য বিভিন্ন সভা, বিতর্কিত মন্তব্য, চলচ্চিত্র, তথ্যচিত্র ইত্যাদি। সবশেষে একটা প্রশ্ন আজ আমাদের নিজেদের সামনে তুলে ধরা দরকার, যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা সভ্য সমাজ তৈরি করে দিয়ে যাচ্ছি।
তবু নির্জনা সঙ্গীত ভালো রাখা প্রতিশ্রুতি তবু প্রেমহীনতা ইঙ্গিত